হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সুপ্রিয় এইচএসসি 2025 শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আরো একটি যুক্তিবিদ্যা ধামাকা সুপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব এবং আজকে এরপরে গিয়ে আমরা কি করব, পুরো অধ্যায়ের বা পুরো প্রথম পত্রের যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের এমসিকিউ সমাধান করব এবং যে এমসিকিউ গুলোর বাইরে কোনো এমসিকিউ আসলে আসবে না, আমি এমসিকিউ পড়াবো এবং ব্যাখ্যা সহ এমসিকিউ বুঝাই দিব। ঠিক আছে, যেগুলো আসলে তোমরা ভুল করবা সেই এমসিকিউ গুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে কথা বলবো। ঠিক আছে, তো আজকে কিন্তু পুরোপুরি একটা এমসিকিউ এর উপরে ক্লাস হবে এবং প্রতিটা অধ্যায়ের যে সুপার এক্সক্লুসিভ এমসিকিউ গুলো বারবার পরীক্ষায় আসবে, মানে বারবার পরীক্ষায় আসছে এবং তোমাদের পরীক্ষায়ও আসবে, তোমরা কমন পাবা, সেই এমসিকিউ গুলোই আজকে আমি তোমাদের সমাধান করে দিব এবং সেই এমসিকিউ পিডিএফটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাওয়া। ঠিক আছে, তো কালকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই আমরা শুরু করব এবং এরপরে গিয়ে আমরা কি করব বলতে, এমসিকিউ গুলো সমাধান করব একদম ধরে ধরে ব্যাখ্যা সহকারে। ঠিক আছে, তো তোমরা যেখানে বুঝবো না অবশ্যই প্রশ্ন করবা, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কে কোথা থেকে দেখছো, আমাকে ঠিকঠাক শুনতে পারছো কিনা সেটা একটু জানাবা এবং যারা ফ্রেন্ড আছে তোমাদের তাদেরকে একটু ক্লাসে নিয়ে আসো সবাই ঝটপট, কারণ ইতিমধ্যেই 5-7 মিনিট 10 মিনিট দেরি হয়ে গেছে। তো আর দেরি করা যাবে না, ক্লাসটা আসলে লম্বা হবে একটা ক্লাস, তো এই জন্য আসলে সবাই ঝটপট জয়েন করে ফেলো এবং বন্ধুদের মেনশন করো। আমি একটু শেয়ার করে দিব নিজেও, তো তোমরা সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, ফ্রেন্ডদের মেনশন করো, বিভিন্ন গ্রুপে ক্লাসটা দিয়ে দাও, সবাই যেন এই ক্লাসটায় জয়েন করতে পারে। ঠিক আছে, তো সবাই একটু আমরা কি করি বলো তো, সবাই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করি ক্লাসটা, সবাই একটু ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করি, সবাই একটু ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করি সবাই, এবং বলো এবং কি বলো তো, এবং হচ্ছে সবাই মেনশন করি বন্ধুদের, এবং সবাই বন্ধুদের মেনশন করি। ঠিক আছে, তোমরা সবাই একটু হচ্ছে এই কাজটা করো, তাহলে আসলে কি বলো তো একটু সামনের দিকে আগানো যাবে। ওকে, তোমরা সবাই একটু ঝটপট হচ্ছে জয়েন করে ফেলো। তোমরা যারা জয়েন করছো সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। ঠিক আছে উম্মে নুসাইবা বলেছে চলে আসছে স্যার। ঠিক আছে নুসাইবা, আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক সেটা একটু জানাও। লাকি ইসলাম এসেছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাজিয়া হৃদয় এসেছো, আচ্ছা সাজিয়া হৃদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই পিডিএফ কই পাবো? পিডিএফ আসলে এডুকাডুমের গ্রুপ আছে, এডুকাডুম স্কুলের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানে একটু সার্চ করলে পেয়ে যাবা। ঠিক আছে, ওকে, অথবা তুমি পেজের ইনবক্সে হচ্ছে নক করবা, তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, তোমরা যারা জয়েন করছো কাইন্ডলি একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো ভাইয়া, ক্লাসে সবাই আসুক, কারণ এমনিতেই আমরা জানি যে যুক্তিবিদ্যার স্টুডেন্ট খুবই কম। তোমরা যদি তোমার ফ্রেন্ডদের নিয়ে আসো তাহলে ক্লাসটা কিন্তু আসলে আমার জায়গা থেকে আসলে আমি আরো অনেক বেশি দিব। ঠিক আছে, তো অবশ্যই আমি বেশি দেওয়ার ট্রাই করছি। তোমরা গতকালকে যারা ক্লাসে ছিলা তোমরা অনেক কিছুই বুঝেছো আশা করি। আমি ধরে ধরে তথাকথিত সাজেশন ক্লাস নিচ্ছি না, কিংবা এমন কোনো ক্লাস নিচ্ছি না যেটা আসলে তোমাদের সময়টাকে আসলে কিল করে ফেলে। ঠিক আছে, তো আমি এমন কোনো ক্লাস নিচ্ছি বা আমি এই ক্লাস নিচ্ছি যে তোমরা হচ্ছে সময়টাকে আসলে কি করছো না বলো তো, কিল করছো না, তোমরা আসলে খুবই ইফেক্টিভ একটা ক্লাস করছো এবং তোমরা শিখে এখান থেকে কিছু শিখছো। আর যে সাজেশনগুলো দিচ্ছি এর বাইরে একটা শব্দও আসবে না, এটা শুধু মনে করবা। তো তোমরা সবাই একটু আসলে কি করো, একটু ফ্রেন্ডদের আসলে মেনশন করো। আসলে আমাদের উপস্থিতি আসলে খুবই কম, তোমরা যদি একটু সবাই একটু মেনশন করো, একটু যদি হাইলাইটস লেখাটা কমেন্ট সেকশনে লেখো, তাহলে কিন্তু বন্ধু বান্ধবরা চলে আসবে এবং সবাই একটু শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে, তোমরা সবাই একটু শেয়ার করে দাও, সবাই আজকের ক্লাসে আসুক, সবাই আজকের ক্লাসে আসুক। ঠিক আছে, সবাই আজকের ক্লাসে আসুক। আচ্ছা, নুসাইবা বলেছে জি স্যার শোনা যায়, শুরু করেন একটু ফাস্ট। ওকে, আমরা কিন্তু ফার্স্টই যাব। তোমরা সবাই সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? মরিয়ম মিষ্টি, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ভালো আছি। সবাই একটু মেনশন করবা। ঠিক আছে, সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করো। তো আমি আর লেট করব না, আমি গতকালকে যেখানে শেষ করেছিলাম আমি আজকে সেখান থেকে শুরু করব। আমি গতকালকে শেষ করেছিলাম মূলত পঞ্চম অধ্যায় অনুমান পর্যন্ত, আজকে আমি ষষ্ঠ অধ্যায়টা পড়াবো, সেটা হচ্ছে অবরোহ অনুমান। ঠিক আছে, অবরোহ অনুমান তোমরা অনেকেই বুঝো না, আমি ধরে ধরে অবরোহ অনুমানটা পড়াবো, কারণ এই অধ্যায় থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, 3টা তো আসবেই, 4টাও আসার সম্ভাবনা থাকে। তার মানে আমরা বুঝতে পারি যে
6 নম্বর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য। তাহলে আমরা হচ্ছে কি পড়ছি, 3 নম্বর অধ্যায় বলছিলাম যে 2টা বা 3টা সৃজনশীল আসবে, এবং 6 নম্বর অধ্যায় আছে সেখান থেকে 3টা মাস্ট বি আসবে। তাহলে এখান থেকে মূলত আমাদের কভার হয়ে যাচ্ছে অনেকগুলো প্রশ্ন, বুঝতে পারছো? 11টা সৃজনশীলের মধ্যে এখানে যদি 5টা বা 6টা আসে তাহলে তো হয়ে গেল, বাকিগুলো থেকে 2টা একটা করে চলে আসবে, এবং কোন অধ্যায় থেকে কয়টা করে আসবে সেটা কিন্তু আমি সাজেশনে উল্লেখ করেছি। তো আসো আমরা আজকে 6 নম্বর অধ্যায়টা বুঝি, এরপরে গিয়ে কিন্তু আমরা কি করব বলো তো, আমরা এমসিকিউ আসলে সমাধান করব। তো আচ্ছা, আমরা এরপরে এমসিকিউ সমাধান করব। একটু একটু ওয়েট করো ভাইয়া, আমি জাস্ট হচ্ছে বের করি। আমি জাস্ট হচ্ছে ওই যেখান থেকে শেষ করেছিলাম সেই জায়গাতে আমি আসলে শুরু করব, ঠিক আছে? ওকে, আমরা পঞ্চম অধ্যায় শেষ করেছিলাম, আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব। ওকে ওকে আচ্ছা, ওকে, আমরা এই জায়গাতে আসবো, আমরা এই জায়গা থেকে শুরু করব। এরপরে আমরা এমসিকিউ কিন্তু প্রতিটা অধ্যায়ের এমসিকিউ কিন্তু সমাধান করব, শুধু সমাধানই করব না, আমরা কিন্তু ব্যাখ্যাও দিয়ে দিব। ওকে আসো, যে আসলে লেট করছি না, তোমরা আসলে তোমাদের কাজটা করো, সবাই একটু মেনশন শেয়ার করে দাও। ওকে দেখো, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান, 2 থেকে 3টা প্রশ্ন আসবে। 3টা প্রশ্ন লিখে নাও, যেখান থেকে 3টা প্রশ্ন আসবেই, যেহেতু শর্ট সিলেবাস বলতেই পারি যে এখান থেকে 3টা প্রশ্ন আসবে, ঠিক আছে? 3টা প্রশ্ন আসবে, এটা লিখেই নিতে পারো, ঠিক আছে? এটা লিখেই নিতে পারো যে এখান থেকে 3টা প্রশ্ন আসবে। ওকে, তো এখন আসো যে আসলে এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা দেখবো। দেখো, অবরোহ অনুমানের প্রকারভেদ, অবরোহ অনুমান আসলে কত প্রকার হয় সেই প্রকারভেদ থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। প্রকারভেদ থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন আসবে একটু পরে কিন্তু আমরা দেখে ফেলবো। যে এই যে অবরোহ অনুমান, অবরোহ অনুমান কত প্রকার বলো তো? অবরোহ অনুমান 2 প্রকার, একটা মাধ্যম, একটা অমাধ্যম অবরোহ অনুমান, আর একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান। অবরোহ মাধ্যম কাকে বলে, অমাধ্যম কাকে বলে সেটাও আমরা জানবো। এরপরে গিয়ে মাধ্যমকে কত ভাগে ভাগ করা হয়েছে এবং অমাধ্যম অবরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা থেকেই মূলত কিন্তু আমাদের আবর্তন এবং সহানুমানের ধারণাটা চলে আসছে, বুঝতে পারছো? তো আমরা একটু খেয়াল করব যে আমাদের এই যে অবরোহ অনুমানের প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসবে। প্রকারভেদ বলতে আমরা বুঝতেছি কোন জায়গাটা বলো তো, কোন জায়গাটা আমরা বুঝছি হচ্ছে আবর্তন প্রতিবর্তনের জায়গাটা। ওকে, এরপরে আসো যে মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমানের যে পার্থক্য, এটা কিন্তু খ এবং গতে, মানে খ এবং বেশি সম্ভাবনা হচ্ছে খতেই, মানে খতেই বেশি আসে, যে মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমানের 2টা পার্থক্য লেখা, এটা খতে আসে, তবে গতে অনেক সময় চলে আসছে। তখন আসলে কি করবা, 4টা পার্থক্য তুমি উল্লেখ করবা টেবিল করে, বুঝতে পারছো? ছক করে 4টা টেবিল উল্লেখ, মানে 4টা পার্থক্য উল্লেখ করবা। এরপর আসো যে আমরা যে এই অবরোহ অনুমানের প্রকারভেদ বললাম, এই প্রকারভেদ থেকে আবর্তন এবং প্রতিবর্তন আমরা জানি যে অমাধ্যম অবরোহ অনুমান হচ্ছে 10 প্রকার, ঠিক আছে? 10 প্রকার তোমাদের বইতে উল্লেখ করা আছে। তাহলে কি করতে হবে, সেখান থেকে আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন, এই 3টা করতে হবে। তবে সবচেয়ে পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে আবর্তন, বুঝতে পারছো? সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে আবর্তন। এখন আসো কি বলতো, এই যে সহানুমানের গঠন এবং নিয়মের অনুপপত্তি, আমরা জানি যে সহানুমানের অনেকগুলো নিয়ম আছে, প্রায় 10টা নিয়ম আছে। সেই নিয়ম গুলো অমান্য করলে, যুক্তিবিদ্যায় আমরা জানি যে নিয়ম যদি অমান্য করে তাহলে সেটা ভুল হয়, এবং যুক্তিবিদ্যার ভাষায় ভুলটাকে আসলে কি বলে, অনুপপত্তি বলা হয়। তাহলে এখানে কি হবে, এই যে সহানুমানের নিয়ম, এই নিয়মের অনুপপত্তি থেকে প্রশ্ন আসে, এবং এই অনুপপত্তি কোনগুলো পড়বো, যে অনেকগুলো নিয়ম, অনুপপত্তিতে অনেকগুলো পড়া পসিবল না, তাহলে কোনগুলো পড়বো স্যার? 1 এবং 3 নাম্বার, ঠিক আছে? এই যে 1 নাম্বার নিয়মটা পড়বা এবং 3 নাম্বার নিয়মটা পড়বা, তাহলেই তুমি কি করবা, অনুপপত্তি এই জায়গা থেকে মূলত আসে, ঠিক আছে? অনুপপত্তি এই জায়গা থেকে আসে। আমি বলেই দিই যে একটা হচ্ছে চতুর্দশপদী অনুপপত্তি, ঠিক আছে? একটা চতুর্দশপদী অনুপপত্তি, কারণ আমরা জানি যে সহানুমানের গঠন যখন আমরা পড়বো তখন আমরা জানবো যে 3টা পদ থাকে। একটা হচ্ছে কি পদ বলতো, প্রধান পদ, একটা অপ্রধান পদ, আর একটা হচ্ছে মধ্যপদ। এবং যদি এই 3টা পদের বাইরে কি করে বলতো, একটা চতুর্থ পদ আসে, তাহলে সেটা কি হয় বলতো, চতুর্দশপদী অনুপপত্তি হয়, ঠিক আছে? তো সেটা আমরা এখান থেকে কিন্তু পড়বো। তাহলে আমি একটু ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এই যে আমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন আমাকে পড়তে হবে, এবং একটা সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। এইটুকু কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা যে স্যার এইটুকু আমরা ক্লিয়ার, তাহলে আসলে আমি সামনের দিকে যাব, ঠিক আছে? তোমরা একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, সালাম আলাইকুম ভাইয়া, ভাইয়া দীপান্বিতা এসেছো? জি ওয়ালাইকুম আসসালাম। স্যার পিডিএফ এর অপেক্ষা করছি, পিডিএফ ইনশাল্লাহ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? আয়াত আয়াত পিডিএফ হচ্ছে আমাদের এডুকেটমি স্কুলের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু পেয়ে যাবো। বাইরে অনেক আসলে বৃষ্টি, আমিও আসলে ভিজা ভিজা। স্যার সামনে লেখাটা সরান, সামনের লেখাটা সরাবো কিভাবে? এটা আসলে থাকবেই, এটা আসলে থাকবেই, কিছু করার নেই। লাকি বলেছো যে 102 ডিগ্রি জ্বর নিয়ে ক্লাস করতেছি, আহা, আল্লাহ তোমাকে সুস্থ করুক।
এই দোয়া করি আসলে, এবং অবশ্যই শরীরের যত্ন নিও, এই সময় আসলে অসুস্থ হয়ে গেলে খুবই ঝামেলা। ভাইয়া কালকের ক্লাসের পিডিএফ পাই নাই, আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা নোমান পেয়ে যাবা, নোমান পেয়ে যাবা, নোমান পেয়ে যাবা। ওকে স্যার, সপ্তম অধ্যায় কি নাই? সপ্তম অধ্যায়ও আছে, ঠিক আছে, সপ্তম অধ্যায় আছে, তবে একটা অংশ। কি ভাই? বুঝছে, তবে তোমার সাথে কথা বলতে চাই ক্লাস শেষে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, সাহেব বলেছো যে রাস্তায় বৃষ্টিতে ভিজে ভিজে ভাইয়ের ক্লাস করতেছি। আমি নিজেও আসলে ভিজে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে ভাই। এমসিকিউ বোর্ড কোশ্চেন গুলো দিয়েন পিডিএফ এ। হ্যাঁ, এমসিকিউ এমন একটা এমসিকিউ আছে, বুঝছো, এমন একটা এমসিকিউ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হবে, দেয়া হবে পিডিএফ। ওকে ওকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে। ওকে ভাইয়া, কালকের ক্লাসের পিডিএফ পাইনি, পেয়ে যাবা। সবাই একটু কি করো বলতো, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, তৌফা মনি। ওকে, তোমরা সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করো, সবাই একটু ফ্রেন্ডদের একটু মেনশন করো, তাহলে কিন্তু ফ্রেন্ডরা চলে আসবে আজকের ক্লাসে। তোমরা এইটুক বুঝতে পারছো আশা করি, যে এইটুক যে জায়গা ছিল, তো কি ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আসবে, এই জায়গাটা কিন্তু আমি প্রথমেই ক্লিয়ার করে দিলাম। এখন আসো যে অনেকে বুঝবা, মানে বুঝো না যে স্যার আসলে কিভাবে পড়বো, কারণ এখান থেকে আসলে আবর্তন কিভাবে করতে হয়, প্রতিবর্তন কিভাবে করতে হয়, আমরা অনেকে জানি না। আমি একটু আজকে করানোর চেষ্টা করব, একটু করানোর চেষ্টা করব, তো তোমরা আসলে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। ওকে, একটু দেখি আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখানে এখানে আসলে আমি আলোচনা দেই নাই, কেন আলোচনা দেই নাই, যেন ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে পারি। তো আসো যে আমরা এখানেই মূলত কি করি বলতো, এখানেই মূলত একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো আমি একটা পেজ, আলাদা একটা হচ্ছে স্লাইড নিলাম, তোমরা একটু খেয়াল করো যে আমরা প্রথমে বলছি যে অবরোহ অনুমান আসলে কাকে বলে। আমরা কিন্তু গতকালকের ক্লাসে কি করেছি বলতো, অবরোহ অনুমান। ওকে, আমরা গতকালকের ক্লাসে আমরা কি করেছি, ওকে একটু খেয়াল করো। এই যে তোমরা হচ্ছে একটু শেয়ার মেনশন দিচ্ছ না, ঠিক আছে ভাইয়া, কেউ মেনশন করার, তাই নিজে নিজে করলাম। আচ্ছা, সবাই একটু আসলে এটা করো, এটা করলে আসলে এই যে তোমাদের যে অংশগ্রহণ, এটা একটু বৃদ্ধি পায়। এবং ক্লাসে যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে ক্লাস নিতে মজা লাগে বেশি, ঠিক আছে, কম স্টুডেন্ট হলে ক্লাস নিতে খুব বেশি মজা লাগে না, ঠিক আছে। ওকে ওকে, তো ঠিক আছে, তোমাদের জন্য এই যে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, কেন দিচ্ছি বলো তো, তোমাদের অংশগ্রহণটা যেন ভালো হয়, তোমরা যেন ভালো একটা রেজাল্ট করো এবং ইউনিভার্সিটিগুলোতে চান্স পাও। ওকে, আসো যে অবরোহ অনুমান, এই যে অবরোহ অনুমান আমরা গতকালকেই পড়িয়েছি, গতকালকে আমি পড়িয়েছিলাম যে অবরোহ অনুমান আসলে কাকে বলে। কি বলছিলাম বলো তো, যে মানে যে অনুমানের সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না, তাকে আসলে কি বলে, অবরোহ অনুমান বলে। এবং অবরোহ অনুমানের গতি হচ্ছে কি বলতো, নিম্নমুখী। আমি প্রথমে বলবো সকল মানুষ হয় মরণশীল, এবং শেষে বলবো যে হচ্ছে একজন মানুষ হয় মরণশীল। মানে এভাবে যে আমি বললাম যে সকল, একটু খেয়াল করো তোমরা, আমি বললাম যে সকল মানুষ হয়, সকল মানুষ হয়, সকল মানুষ হয় মরণশীল, একটু খেয়াল করো, বুঝবা, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝো, তারপরও যারা বুঝো না তাদের জন্য, ঠিক আছে। ওকে, সকল মানুষ হয় মরণশীল, আমি বললাম নজরুল হয় মানুষ, নজরুল হয়, নজরুল হয় মানুষ, নজরুল হয় মানুষ, অতএব, অতএব নজরুল মরণশীল, ঠিক আছে, অতএব নজরুল হয়, নজরুল হয় মরণশীল। দেখো এই যে আমি যে এই যে যুক্তিটা লিখলাম, এখানে একটু খেয়াল করবা যে সকল মানুষ হয় মরণশীল প্রথমে অনেক বেশি ছিল না, এবং শেষে আমরা এই যে একজন মানুষের মরণশীলতাকে স্বীকার করছি। তার মানে প্রথমে অনেক বেশি ছিল, পরে কি ছিল বলতো, পরে হচ্ছে কম ছিল। এই যে হচ্ছে নিম্নমুখী অনুমান, যে অনুমানের গতি নিম্নমুখী হয়, এটাই মূলত কি বলতো, অবরোহ অনুমান। তাহলে অবরোহ অনুমান কিভাবে বুঝবো বলতো, অনুমানের গতিটা নিম্নমুখী। ওকে, অনেক থেকে কি বলতো, অনেক থেকে কি বলতো কিসে আসে বলতো, কমে আসে, অথবা আমরা বলতে পারি যে কি অনেক থেকে কিছুতে আসে, অথবা সার্বিক থেকে বিশেষে আসে। যারা আসলে এইভাবে বুঝবা, সার্বিক থেকে বিশেষে আসে, ঠিক আছে, সার্বিক থেকে বিশেষে আসে হচ্ছে অবরোহ অনুমান। এবং আমরা অবরোহ অনুমানের সংজ্ঞাটা কি বলেছি বলতো, সংজ্ঞাটা বলেছি যে 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 অনুমানের সিদ্ধান্তটি, এই যে এটা হচ্ছে সিদ্ধান্ত, এই যে এটা হচ্ছে সিদ্ধান্ত, তাই তো, এগুলো আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, এটা একটা আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। ওকে, সিদ্ধান্ত। এখন এটা আশ্রয় বাক্য, একটু খেয়াল করো, এটা আশ্রয় বাক্য। এখন কথা হচ্ছে এই যে সিদ্ধান্তটা, যে অনুমানের সিদ্ধান্তটা আশ্রয় বাক্য থেকে কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না, কোনো ক্রমেই বেশি ব্যাপক হতে পারে না, সেটাই আসলে কি বলতো, সেটা হচ্ছে অবরোহ অনুমান। আশা করি অবরোহ অনুমান তোমাদের ক্লিয়ার, ঠিক আছে। এবং অবরোহ অনুমানের এখন বৈশিষ্ট্যগুলো যদি বলে, কাকে বলে, কি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু দুই তিনটা তুমি তোমরা হচ্ছে নিজেরাই কিন্তু এখন পারবা। তো এখন আসো যে এই যে অবরোহ অনুমান, এই যে অবরোহ অনুমান,
এই যে অবরোহ অনুমান একটু খেয়াল করি, এই যে অবরোহ অনুমান এটাকে আসলে কি করা যায় বলতো, এটাকে আসলে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাধ্যম, আচ্ছা, একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান, একটা মাধ্যম অবরোহ অনুমান, আর একটা কি বলতো অমাধ্যম, একটা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান আর একটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। একটু খেয়াল করবা, ঠিক আছে? আমি ক্লাসে হচ্ছে সবসময় কি করি বলতো, নোট করে করে পড়াই। তো তোমাদের যেহেতু সময় নাই, তাহলে নোট করে করে পড়ানোর সময় নাই, কিন্তু তোমরা একটু নোট নিতে পারো চাইলে। ওকে, তোমরা একটু খেয়াল করো যে মাধ্যম অবরোহ অনুমান এবং অমাধ্যম অবরোহ অনুমান, এটা হচ্ছে অবরোহ অনুমানের প্রকারভেদ। ঠিক আছে, অবরোহ অনুমান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি মাধ্যম অবরোহ অনুমান আর একটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। এখন এই মাধ্যম অবরোহ অনুমান আসলে কাকে বলে সেটা একটু পড়বো, কারণ একটু আগে আমি তোমাদের সাজেশন দিয়েছি যে মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য, এটা খ নাম্বার প্রশ্নতে আসবে, মাঝে মাঝে গতেও চলে আসে। তো একটু খেয়াল করি যে মাধ্যম অবরোহ অনুমানে মূলত আশ্রয় বাক্য থাকে বলতো, বলতো একের অধিক থাকে। ঠিক আছে, মাধ্যম অবরোহ অনুমানের আশ্রয় বাক্য কয়টা থাকে বলতো, একের অধিক। কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানে কি বলতো, আশ্রয় বাক্য কিন্তু একটাই থাকে। ঠিক আছে, এখানে একের অধিক থাকে আশ্রয় বাক্য, একের অধিক থাকে, একের অধিক থাকে আশ্রয় বাক্য, আর এখানে একটাই আশ্রয় বাক্য থাকে। এইটাই পার্থক্য, একটি আশ্রয় বাক্য থাকে। বুঝতে পারছো? মাধ্যম মাধ্যম অবরোহ অনুমানে একের অধিক আশ্রয় বাক্য থাকে, কিন্তু অমাধ্যম অবরোহ অনুমানে মাত্র একটা আশ্রয় বাক্য থাকে। তাহলে কি বলতো, যে আমরা এইভাবে তাহলে সংজ্ঞাটা দাঁড় করিয়ে ফেলতে পারি। যুক্তিবিদ্যা আসলে যদি বুঝে পারো, তোমাকে মুখস্থ করতে হবে না কিছুই। একটু খেয়াল করো যে তাহলে আমরা মাধ্যম অবরোহ অনুমান কাকে বলে যদি ক নম্বর প্রশ্নতে আসে, তাহলে কি দেব, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একের অধিক আশ্রয় বাক্য থেকে নেওয়া হয়, সেটা হচ্ছে কি বলতো, মাধ্যম অবরোহ অনুমান। এখন অমাধ্যম অবরোহ অনুমান কাকে বলে, একটু একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করো, নিজে নিজে দেখো কিভাবে হবে। যে অনুমানের সিদ্ধান্তটি, যে অবরোহ অনুমানের সিদ্ধান্ত কি বলতো একটি মাত্র আশ্রয় বাক্য থেকে গ্রহণ করা হয়, তাকে কি বলতো, তাকে কি বলে, অমাধ্যম অবরোহ অনুমান বলে। দেখো তো কত সহজ না জিনিসটা, অনেক সহজ, কিন্তু তোমরা বুঝে পড়ো নাই। তোমরা যদি বুঝে পড়ো তাহলে কিন্তু এগুলো মুখস্থ করতে হয় না। ঠিক আছে, একটু খেয়াল করো, এই পর্যন্ত কে বুঝছো বলো তো? ওকে, ওকে, তোমরা এই পর্যন্ত কে বুঝছো? ওকে, এই পর্যন্ত তোমরা কে বুঝছো? ওকে, ওকে, এই পর্যন্ত তোমরা কে কে বুঝছো বলো তো? আমি বললাম যে কি বলতো, যে এই অবরোহ অনুমানকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়, বা দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা কি বলতো, একটা মাধ্যম অবরোহ অনুমান এবং আরেকটা হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। এখন কথা হচ্ছে মাধ্যম অবরোহ অনুমান আসলে কাকে বলে বলো তো, মাধ্যম অবরোহ অনুমান কাকে বলে? আমি বলছি যে একটু বুঝে পড়ো, যে মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থাকে একের অধিক, এবং অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থাকে শুধুমাত্র একটা। তাহলে আমরা এভাবে বলতে পারি সংজ্ঞাটা, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একের অধিক আশ্রয় বাক্য থেকে গ্রহণ করা হয় বা অনুমিত হয়, তাকে আসলে কি বলে বলতো, মাধ্যম অবরোহ অনুমান বলে। এবং অমাধ্যম অবরোহ অনুমান কাকে বলে, এখন যদি একটু বলার চেষ্টা করি তাহলে কি হবে, যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে গ্রহণ করা হয় বা অনুমিত হয়, তাকে আসলে কি বলে বলতো, অমাধ্যম অবরোহ অনুমান বলে। এইটুকু বুঝতে পারছো? তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমানের মধ্যে দুইটা পার্থক্য লেখো, খ নম্বর প্রশ্নতে আসে, তাহলে ইজিলি পারবা না বলতো? খুব সহজেই পারবা। প্রথমে কি করবা বলতো, এখানে সংজ্ঞাটা লিখবা, এখানে সংজ্ঞাটা লিখবা, তাহলে এক নাম্বার হয়ে গেল। এখানেও সংজ্ঞাটা লিখবে, এক নাম্বার হয়ে গেল। দুই নাম্বারে লিখবা, এখানে কি থাকে বলতো, মাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্য থাকে একের অধিক, আর এখানে কি বলতো, এখানে আশ্রয় বাক্য থাকে হচ্ছে একটা। তাহলে অলরেডি কিন্তু তুমি দুইটা পার্থক্য কিন্তু লিখে ফেলছো। ঠিক আছে, এবং পার্থক্যগুলো অবশ্যই ছক করে টেবিলে লিখে ফেলবা। বুঝতে পারছো? তাহলে যদি মাধ্যম এবং অমাধ্যম অবরোহ অনুমানের মধ্যে পার্থক্য আসে দুইটা, তাহলে কি করবা, প্রথমে সংজ্ঞা লিখবা, এরপরে কি লিখবা বলতো, যে মাধ্যম অবরোহ অনুমানের কি বলতো আশ্রয় বাক্য থাকে হচ্ছে একের অধিক, এবং অমাধ্যম অবরোহ অনুমানের আশ্রয় বাক্য থাকে মাত্র একটা। তাহলে ইজিলি কিন্তু তুমি খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবা। এইটুকু বুঝছো? আশা করি আমাদের ক্লাসটা তো অনেক বড়, তো আমরা একটু সামনের দিকে যাই। ঠিক আছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এইটুকু আশা করি যে বুঝছো। এখন আসো যে আমরা একটু সামনের দিকে যাই। এই যে অমাধ্যম অবরোহ অনুমান, এটাকে আবার কত ভাগে ভাগ করা হয় দেখো তো। এই যে আমরা অমাধ্যম অবরোহ অনুমানের কথা বললাম, এটা কিন্তু একটু আলোচনার ব্যাপার এই অধ্যায়ের। এই যে অমাধ্যম অবরোহ অনুমান, এটাকে মূলত 10 ভাগে ভাগ করা হয়। কত ভাগে বলো তো? 10 ভাগে, 10 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 10 ভাগে ভাগ করা হয়।
কিন্তু আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে এই 10 ভাগ না, কি বলতো, 2টা 3টা এখান থেকে সর্বোচ্চ আমরা পড়ি। কি কি বলতো, একটা আবর্তন, একটা প্রতিবর্তন এবং একটা প্রতি আবর্তন। ঠিক আছে, আরেকবার দেখো যে কি বলতো, একটা হচ্ছে আবর্তন, একটা হচ্ছে আবর্তন, একটা হচ্ছে প্রতিবর্তন, একটা হচ্ছে প্রতিবর্তন এবং আরেকটা হচ্ছে কি বলতো, প্রতি আবর্তন। প্রতি আবর্তন, ঠিক আছে, প্রতি আবর্তন। এই যে তিনটা, এই তিনটা হচ্ছে আমরা এখান থেকে পড়ে ফেলবো, কিন্তু সবচেয়ে সৃজনশীলের বেশি যেটা আসে সেটা হচ্ছে কি আবর্তন এবং প্রতিবর্তন। প্রতি আবর্তন খুবই কম আসে এবং প্রতি আবর্তন না মানে আসে না বললেই চলে। ঠিক আছে, প্রতি আবর্তন তুমি চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি তোমাকে সবচেয়ে যেটা বেশি পড়তে বলবো সেটা হচ্ছে আবর্তন পড়তে বলবো, তারপরে হচ্ছে প্রতিবর্তনটা দেখা লাগবে তোমাকে। ওকে, আবর্তন থেকে বারবার সৃজনশীল পরীক্ষায় আসে। ওকে, এখন এই যে আমরা অমাধ্যম অপর অনুমানকে 10 ভাগে ভাগ করলাম, 10 ভাগ আমাদের জানার প্রয়োজন নাই, জাস্ট আমরা জেনে নিলাম যে অমাধ্যম অপর অনুমান আসলে 10 প্রকার। এখন এই 10 প্রকারের মধ্যে যে প্রথম তিনটা, আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, এই তিনটা আমাকে পড়তে হবে এবং আবর্তন কিভাবে করতে হয় সেটা আমাকে শিখতে হবে। গতকালকে আমি 3 নম্বর অধ্যায়ে কিন্তু পড়িয়েছি যে আমাকে আবর্তন করতে গেলে কিংবা বাকি অধ্যায়গুলো করতে গেলে আমাকে কিন্তু এই যে গুণ এবং পরিমাণ অনুসারে যে বাক্যকে 4 ভাগে ভাগ করছিলাম সেটা আমার লাগবে। এবং সেখানে কিন্তু আমি বলছিলাম যে এ বাক্য কোনটা বলতো, এ বাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, ই বাক্য হচ্ছে সার্বিক নঅর্থক যুক্তি বাক্য, আই বাক্য হচ্ছে কি বলতো, বিশেষ সদর্থক যুক্তি বাক্য, ও বাক্য হচ্ছে বিশেষ নঅর্থক যুক্তি বাক্য। আমি গতকালকে কিন্তু বলেছিলাম, মনে আছে তোমাদের? বলো তো, তোমরা যারা গতকালকের ক্লাসটা করেছিলা বলো একটু, কাইন্ডলি তোমরা সবাই একটু কথা বলবা। ওকে, আচ্ছা, ওকে, সবাই একটু, ওকে। তোমরা তোমরা অবশ্যই পিডিএফ পাও, হ্যাঁ। ওকে, তোমার পিডিএফ পাবা। ওকে, তোমরা সবাই একটু বন্ধুদের কেন যে মেনশন করছো না, তোমরা একটু মেনশন করবা, একটু হচ্ছে শেয়ার করবা। তোমরা আসলে শেয়ার করলেই কিন্তু আসলে সবার কাছে পৌঁছাবে আমাদের ক্লাসটা। ঠিক আছে, জি। জাহাঙ্গীর বলেছে যে যুক্তিবিদ্যা আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। আমারও প্রিয় সাবজেক্ট যুক্তিবিদ্যা। যদি আমার প্রিয় সাবজেক্ট না হতো আজকে আমি তোমাদের সামনে আসলে ক্লাস নিতে পারতাম না। ঠিক আছে, নিতে পারতাম না, তাই তো? ওকে, ওকে, ঠিক আছে, তোমরা অনেক ভালো। ওকে, তোমরা সবাই একটু শেয়ার মেনশন দিবা, তাহলে ক্লাসে সবাই আসবে। এই পর্যন্ত তোমাদের আশা করি যে ক্লিয়ার। এখন কথা হচ্ছে যে আবর্তন করতে গেলে আমাদের দাঁত ভেঙে যায় অনেকের।
একটু সময় দাও, আমরা জিনিসটাকে ফিক্স করার চেষ্টা করছি। ঠিক আছে, এখন শোনা যাবে। এটা কি পকেটে নিব? আচ্ছা একটু দেখো তো, এই যে মাইক্রোফোন সমস্যা একটু করলাম, কথা শোনা যাচ্ছিল না। লাইভে দেখেন। আচ্ছা আমি দেখছি, হ্যাঁ এখন শোনা তো যাচ্ছে, এখন কথা শোনার কথা। দেখো তো সবাই, হ্যাঁ লেখার পরে এটা মোছার দরকার নেই, এখানে প্লাস দিলে হ্যাঁ একটা পেজ আসবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা এখন আশা করি যে সবাই শুনতে পারছো। ঠিক আছে, সবাই একটু ঝটপট জানাই দাও। তোমরা অনেকেই ক্লাস থেকে চলে গেছিলা, সবকিছু আমাদের কিন্তু একটু সময় লাগলো যে ঠিক করতে। ঠিক আছে, এখন কিন্তু সবকিছু শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন সবকিছু শোনা যাচ্ছে। ওকে ওকে, একটু খেয়াল করো যে আমরা যে জায়গাটা ছিলাম আমরা বলছিলাম যে আবর্তনের 4টা নিয়ম, এবং আশ্রয় বাক্যকে কি বলা হয় বলতো, আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলা হয় এবং সিদ্ধান্তকে কি বলা হয়, এটা আমি তোমাদের কাছে প্রশ্ন ছিল। একটু বলো যে আশ্রয় বাক্যকে কি বলা হয় এবং সিদ্ধান্তকে কি বলা হয়। এটা যদি বুঝো তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো। ঠিক আছে, আমরা সামনের দিকে কিন্তু আগাতে পারবো। ওকে আচ্ছা, কথাগুলো শোনা যায়। ওকে ঠিক আছে, তোমরা সবাই সবাই আবার একটু, সবাই বন্ধুদের যারা চলে গিয়েছে ক্লাস থেকে তাদেরকে আসলে ক্লাসে নিয়ে আসো, সবাই যেন ক্লাসে আসে। ওকে আচ্ছা, একটু একটু সবাই আসলে বলো, আমি তোমাদের কাছে যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলা হয় এবং সিদ্ধান্তকে কি বলা হয়। ঠিক আছে, কি বলা হয় বলো তো, আবর্তনের আশ্রয় বাক্যকে কি বলা হয় এবং সিদ্ধান্তকে কি বলা হয়, এই জায়গাটা একটু ক্লিয়ার করো। ঠিক আছে, তানিয়া, জান্নাত, তৃষা এসেছো, হ্যালো ভাইয়া। ওকে হ্যালো। আচ্ছা, সিদ্ধান্ত হচ্ছে আবর্তিত। ঠিক আছে, এটা কে বলছো? বিকাশ সাহা বলেছো যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় হচ্ছে, আবর্তনের আশ্রয় বাক্য, আশ্রয় বাক্যকে, আশ্রয় বাক্যকে বলা হয় কি বলা হয় বলতো, আশ্রয় বাক্যকে বলা হয়, আচ্ছা আশ্রয় বাক্যকে বলা হয়, আশ্রয় বাক্যকে বলা হয় হচ্ছে আবর্তনীয়। কি বলা হয় বলতো, আবর্তনীয়, আবর্তনীয়। এবং আর কি বলতো, আর হচ্ছে, এবং সিদ্ধান্তকে বলা হয়, সিদ্ধান্তকে, সিদ্ধান্তকে বলা হয়, সিদ্ধান্তকে বলা হয় কি বলতো, আবর্তিত, আবর্তিত। ঠিক আছে, এই জায়গাটা যদি বুঝো তাহলে এখন সহজেই কিন্তু বুঝতে পারবা, এখন কিন্তু সহজেই বুঝতে পারবা। এখন আমি বলছিলাম যে আবর্তনের 4টা নিয়ম, আবর্তনের কয়টি নিয়ম বলতো, আবর্তনের হচ্ছে 4টি নিয়ম, আবর্তনের নিয়ম হচ্ছে 4টি, আবর্তনের, আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। কি কি বলতো, আচ্ছা আবর্তনের 4টা নিয়ম কি কি বলো। আচ্ছা ওকে, আবর্তনের 4টা নিয়ম কি কি, স্টুডেন্টকে বলা হয় আবর্তিত, সিদ্ধান্তকে বলা হয় আচ্ছা সরি সরি, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা একটু বলো কে কে বলতে পারবা। আমি অলরেডি লিখে দিয়েছি যে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হচ্ছে আবর্তিত, আবর্তিত। ওকে ওকে, এইটা ক্লিয়ার কিনা, মানে এইটা অনেকে আসলে বুঝতে পারো না, এই জন্য ঝামেলা হয়। ঠিক আছে, আবর্তনীয় এবং আবর্তিত। ঠিক আছে, খুবই সুন্দর। এখন আসো, এই যে 4টা নিয়ম, এই 4টা নিয়ম আমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, 4টা নিয়ম আমাকে ভালো করে বুঝতে হবে। এখন আমি আসলে বোঝার আগে তোমরা একটু নিজেরাই বলো তো যে আবর্তনের কি বলতো, কি বলতো, এই যে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ কি হবে বলতো, সিদ্ধান্তের, সিদ্ধান্তের কি হবে, সিদ্ধান্তের বিধেয় পদ হবে, বিধেয় পদ হবে, বিধেয় পদ। তারপরে কি বলতো, আশ্রয় বাক্যের, আশ্রয় বাক্যের অথবা আমরা বলতে পারি কি আবর্তনীয়ের বা আবর্তনীয়ের বিধেয় পদ কি হয় বলতো, সিদ্ধান্তের বিধেয়, সিদ্ধান্তের, সিদ্ধান্তের কি বলতো, উদ্দেশ্য পদ। কি হবে বলতো, উদ্দেশ্য পদ হবে। তারপরে আসো কি হবে বলতো, গুণের, গুণের পরিবর্তন, গুণের পরিবর্তন কি হবে কি হবে না বলো, এটা তোমরা বলবা। গুণের পরিবর্তন হবে কি হবে না, গুণ মানে কি বলতো, গুণ মানে হচ্ছে ওই যে হয় এবং নয়, হয় এবং নয়, এটা হচ্ছে গুণ। তো এই গুণের পরিবর্তন হবে কি হবে না সেটা বলো। আমি 4 নম্বরটা তোমাদের বলে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে আশ্রয় বাক্যের, আশ্রয় বাক্যের ওই, তার মানে কি আবর্তনীয়ের, আশ্রয় বাক্যের, আশ্রয় বাক্যের কোনো, কোনো অব্যাপ্য পদকে, অব্যাপ্য
অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। কি করা যাবে না বলো তো? সিদ্ধান্তে সিদ্ধান্তে কি করা যাবে না? সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। ব্যাপ্য করা যাবে না। ওকে, এটা বুঝতে পারছো? 4 নম্বরটা আমি বলছি যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে কি করা যাবে না? ব্যাপ্য করা যাবে না। এখন যদি বলো ভাইয়া ব্যাপ্য এবং অব্যাপ্য কি, তাহলে কিন্তু আমাকে আবার 3 নম্বর অধ্যায়ে যাইতে হবে। আমি কিন্তু তোমাদের পড়িয়েছি, গতকালকেই পড়িয়েছি যে ব্যাপ্য পদ কি এবং অব্যাপ্য পদ কি। আমি কিন্তু তোমাদের গতকালকেই কিন্তু কি করেছি বলো তো? পড়িয়েছি। কারা কারা আসলে বলো তো গতকালকে মনোযোগ দিয়ে ক্লাসটা করেছিল, তাদের জন্য কিন্তু আজকের ক্লাস অনেক বেশি আসলে ইফেক্টফুল হবে। ওকে, পরিবর্তন হয় না, হ্যাঁ খুবই সুন্দর। না, মানবিকদের শুধু ক্লাস হয় এখানে, সবার ক্লাস হয়, সবার ক্লাস হয়। হ্যাঁ, গুণের পরিবর্তন হয় না, খুবই সুন্দর। গুণের পরিবর্তন হবে না ভাইয়া, কালারটা চেঞ্জ করলে ভালো হয়, লেখা বেশি বোঝা যায় না। ওকে, আমি তাহলে তোমার জন্য ভাইয়া আমার পেইড ব্যাচে অর্থনীতি ক্লাস নিবেন না? আচ্ছা, অর্থনীতি তোমার পেইড ব্যাচের যে অর্থনীতি ক্লাস নিতাম এখানে তোমাদের নিব, ঠিক আছে? আমি এখানে ক্লাস নিব, আর তোমাদের যে পেইড ব্যাচে সেখানেও ধামাকা ক্লাস হবে। তখন যখন পরীক্ষা আসবে তখন। আপাতত এই ক্লাস করো তোমরা, ওকে? আপাতত এই ক্লাস করো তোমরা। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই। কে যেন আমাকে বললো যে ভাই একটু কালারটা চেঞ্জ করলে ভালো হয়। আচ্ছা, আমি একটু কালারটা লাল করে নিলাম, আশা করি যে লালটা বুঝতে পারবো, অথবা আমি সাদা করে নিতে পারি। ঠিক আছে, আমি সাদাটা নিতে পারি, হোয়াইট নিতে পারি। ওকে, দেখো একটু যে আমি কি বললাম, এই যে গুণের পরিবর্তন কি হবে না? গুণের পরিবর্তন হয় না, গুণের পরিবর্তন হয় না। আচ্ছা, তাহলে দেখো যে আমরা যে এই যে 4টা নিয়ম আবর্তনের, এটা কিন্তু খ নম্বর প্রশ্নেও আসবে যে আবর্তনের নিয়মগুলো লেখো। তাহলে এইটা কিন্তু লিখে ফেলতে হবে যে উদ্দেশ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে কি হবে? বিধেয় পদ হবে, এবং বিধেয় পদটা সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে। তারপরে কি গুণের পরিবর্তন হবে না, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে কি করা যাবে না? ব্যাপ্য করা যাবে না। আমি গতকালকে বলছিলাম যে কি থাকলে আসলে হয় থাকলে অব্যাপ্য পদ হয়, নয় থাকলে ব্যাপ্য পদ হয়, সকল এবং কোনো থাকলে ব্যাপ্য পদ হয়, এবং কিছু থাকলে অব্যাপ্য পদ হয়। গতকালকে বলছিলাম যে ব্যাপ্যতার নিয়ম 2টা পড়ার থেকে আমি তোমাকে সহজ টেকনিকে কিন্তু শেখাই দিচ্ছি যে কি থাকলে ব্যাপ্য হবে, কি থাকলে অব্যাপ্য হবে। এটা কিন্তু গতকালকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আসলে যে আমরা আসলে এই বাক্যের ব্যাপ্য মানে এই বাক্যের আসলে আমরা আবর্তন করব। ঠিক আছে, এই বাক্যের আবর্তন করব। ওকে, আসো যে আমরা এ বাক্যের আবর্তন করি। খেয়াল করো যে এ বাক্যের আবর্তন, এ বাক্যের আবর্তন আমাদের কিন্তু এমসিকিউ আছে। আমি জাস্ট আবর্তন করিয়ে আমি সহনুমান সম্পর্কে একটু ধারণা দিয়ে এমসিকিউ এ চলে যাব, কারণ আমাদের কিন্তু অনেক কিছু আছে। ঠিক আছে, শেষ করতে পারবো না ভাইয়া। ওকে, ওকে, এই তো সুন্দর। লিয়ামণি অর্পা, লিয়ামণি। ওকে, আমার নামের মতো নাম। কালকে ক্লাস করিনি কিন্তু আজকে ভালো বুঝতেছি। ওকে, জাহাঙ্গীর তুমি আসলে ভালো বুঝো, তুমি আগে থেকেই যুক্তিবিদ্যা ভালো পারো, এই জন্য। ওকে, প্লাবন বলেছো ভাইয়া এমসিকিউ করাবেন না, এমসিকিউ এখনই করাবো। ও, এমসিকিউ করাবো। কি জানো মাহিম বলেছো। ওকে, প্লাবন বলেছো কি ভাইয়া এমসিকিউ সিকিউ পিডিএফ দেবেন না? হ্যাঁ, আমি যা করাচ্ছি সব পিডিএফ কিন্তু পেয়েই যাবা। তোমাদের জন্যই আসলে এটা করা, ঠিক আছে? তোমাদের জন্যই করা, ঠিক আছে? ওকে, ওকে, তোমাদের জন্য এটা দাও। এখন আমি কি বলছিলাম বলতো? আমরা এ বাক্যের আবর্তনটা করবো। আমি প্রথমে কি বলছি বলতো? আবর্তনের যে 4টা নিয়ম ছিল সেটা কিন্তু বলছি যে আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় হচ্ছে আবর্তনীয়, এবং সিদ্ধান্তকে বলা হয় হচ্ছে আবর্তিত। এখন আমরা এই যে 4টা নিয়ম পড়লাম যে কি হবে বলতো? যে আশ্রয় বাক্যের কি পদটা বলতো? আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটা সিদ্ধান্তে গিয়ে তোমার হচ্ছে বিধেয় হবে, এবং আশ্রয় বাক্যের বিধেয় পদটা সিদ্ধান্তে গিয়ে কি হবে বলতো? উদ্দেশ্য পদ হবে। গুণের কোনো পরিবর্তন হবে না, এবং একদম আরেকটা নিয়ম হচ্ছে একদম সর্বশেষ নিয়ম এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কি, যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে আসলে কি করা যাবে না? ব্যাপ্য করা যাবে না। দেখো আমরা একটু করার চেষ্টা করি যে আমরা একটা হচ্ছে বাক্য লিখি যে কোনো আচ্ছা, কোনো না, আমরা হচ্ছে এ বাক্যের কথা বলছি না, আমরা এ বাক্যের কথা বলছি যেহেতু আমরা এ বাক্য লিখি। ওকে, আমরা লিখি যে সকল সকল মানুষ হয়, সকল মানুষ হয়, সহজ বাক্য দিয়েই লিখি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সকল মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আবর্তনীয়। এটা হচ্ছে কি বলতো? আবর্তনীয়। ওকে,
আবর্তনীয়। এখন এটার আমরা কি করব বলো তো, এটার আমরা আবর্তন করবো। এখন আবর্তন করতে গিয়ে আমাকে কি করতে হবে একটু খেয়াল করো, আবর্তন গিয়ে করতে হবে কি, এই যে মরণশীল আমাদের কি করতে হবে, এই যে বিধেয় পদটা আমাকে কি করতে হবে, নিয়ম অনুযায়ী আমাকে হচ্ছে উদ্দেশ্য পদে নিয়ে আসতে হবে। তাহলে মরণশীল এখানে লিখবো, মরণশীল লিখবো, তারপরে কি লিখবো বলতো, এখানে দেখো হয়, আমি বলছিলাম যে গুণের পরিবর্তন হবে না, তার মানে হয় আছে, হয়টাই লিখবো। এরপরে এই যে মানুষ পদটা, এই যে উদ্দেশ্য পদটা, সেটা কি হবে, তোমার হচ্ছে সিদ্ধান্তের হচ্ছে কি হবে, বিধেয় পদ হবে। তাহলে এখানে আমি মানুষ লিখবো। এখানে কি লিখবো বলতো, এখানে মানুষ লিখবো। ওকে, খেয়াল করি যে আমরা একটু মানুষ লিখি এখানে। ওকে, মানুষ লিখি। এখন দেখো যে, এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আবর্তিত, আবর্তিত। ওকে, খেয়াল করো, আবর্তিত। এখন এখন কথা হচ্ছে কি বলতো, যে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যে গুণের জায়গাটা, আমরা হচ্ছে কিসের কথা, আমরা পরিমাণের জায়গাটা খেয়াল করব। দেখো আমি যখন মরণশীল পদটাকে কি করছি বলতো, মরণশীল পদটা এখানে কি ছিল, ব্যাপ্য পদ ছিল নাকি অব্যাপ্য পদ ছিল, একটু বলতে পারবা যে মরণশীল পদটা এখানে ব্যাপ্য ছিল নাকি অব্যাপ্য ছিল? আমি গতকালকের ক্লাসেই বলেছিলাম তোমাদের যে হয় থাকলে আসলে কি হবে, সেটা ব্যাপ্য হবে নাকি অব্যাপ্য হবে। তার মানে আমরা কি করতে পারবো না বলতো, আমরা আশ্রয় বাক্যের বা আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে বা আবর্তিতে গিয়ে আমরা কি করতে পারবো না, ব্যাপ্য করতে পারবো না। এখানে মরণশীল পদটা হচ্ছে কি আছে, অব্যাপ্য পদ আছে, সেটা সিদ্ধান্তে কখনো কি হবে না, ব্যাপ্য হবে না। তাহলে আমরা কি করতে পারি বলতো, আমরা কি সকল লিখতে পারবো? আমরা সকল লিখতে পারবো না। সকল লিখলে তো এই মরণশীল পদটা ব্যাপ্য পদ হয়ে যাবে, তার মানে নিয়মটা অমান্য হয়ে যাবে, নিয়মটার অনুপপত্তি ঘটবে। ওকে, একটু খেয়াল করো যে এখানে হয় মরণশীল আছে, আমরা এটা যখন কিসে নিয়ে আসলাম বলো তো, আমরা যখন এটা উদ্দেশ্য পদে নিয়ে আসলাম, তখন আসলে এটাকে ব্যাপ্য করা যাবে না। এটাকে যেহেতু এখানে অব্যাপ্য আছে, এখানে কি করতে হবে, অব্যাপ্যই রাখতে হবে, এটাকে কোনোভাবেই ব্যাপ্য করা যাবে না। এখানে মানুষ আছে, এখানে মানুষ আছে, তার মানে এটা ব্যাপ্য আছে। এটা কি বলতো, এই যে এখানে হচ্ছে মানুষ হচ্ছে ব্যাপ্য পদ আছে। ওকে, খেয়াল করো, ব্যাপ্য পদ অব্যাপ্য পদ হলে কোনো সমস্যা নেই, কিন্তু অব্যাপ্য পদ কি হবে না, ব্যাপ্য করা যাবে না। আমার কথা বুঝছো, যে ব্যাপ্য পদ অব্যাপ্য হলে কোনো সমস্যা নেই, কিন্তু অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না। বুঝতে পারছো আমার কথা? ওকে, একটু একটু বলো, একটু বলো। ওকে, আচ্ছা, একটু বলো যে বুঝতে পারছো কিনা। তোমরা এটা বুঝতে পারলে, আচ্ছা আচ্ছা, লিয়ামনি বলেছো ভাইয়া আমি কালকে ক্লাস করি নাই, কিন্তু তারপরও আজকে ভালো বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা আসলে আগে থেকেই সব পারো, এই জন্য। আচ্ছা, ভূমি বলেছো যে ভাইয়া সপ্তম অধ্যায় করাবো না, সময় থাকলে করাবো। ঠিক আছে, ওকে। মুন্না বলেছে স্যার মাথায় কাজ করতেছে না, একটু আসলে একটু পড়তে হবে, আবার দরকার হলে এই ভিডিওটা আবার দেখতে হবে। ফয়সাল বিন হাবিব, ইকোনমিক্সের সময় 2K। ঠিক আছে, ইকোনমিক্স ইনশাআল্লাহ, ইকোনমিক্সের ধামাকা সুপার ক্লাস হবে। ঠিক আছে, আমি আছি ভাই। মাঝে মাঝে ঝাপসা দেখা যায়, একটু সমাধান করতে হবে। বা নিচের লেখাটা আবার একটু বলেন। আচ্ছা, নিচের লেখাটা বলেছি। আচ্ছা, একদম নিচের লেখাটা মানে 4 নম্বর নিয়মের কথা বলছো, গত আগের স্লাইডের, সেটাতে বলছি যে আবর্তনের 4র্থ নম্বর নিয়ম হচ্ছে যে আশ্রবাক্যের কোনো বা আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে কি করা যাবে না বলতো, ব্যাপ্য করা যাবে না, অব্যাপ্য পদকে। তাহলে আমরা যখনই আমরা এই যে নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে বিধেয় পদকে উদ্দেশ্য পদ করলাম, তখন আসলে কি বলতো, এই যে এটা অব্যাপ্য পদ, এখানে হচ্ছে ব্যাপ্য হয়ে যাবে। তো তার মানে নিয়মটা অমান্য করবে, তার মানে এখানে আমরা কোনোভাবেই সকল লিখতে পারবো না। তাহলে কি লিখবো এখানে, এখানে লিখবো কিছু। অবশ্যই এখানে কি লিখবো বলতো, কিছু লিখবো। কারণ আমরা কি করতে পারবো না বলতো, আমরা হচ্ছে অব্যাপ্য পদটাকে ব্যাপ্য করতে পারবো না, এই জন্য অব্যাপ্য রাখার জন্য আমাকে কি লিখতে হলো, কিছু লিখতে হলো। কিছু হচ্ছে অব্যাপ্য পদ, আমি বলছিলাম না যে কিছু থাকলেও অব্যাপ্য পদ হয়, পরিমাণে কম থাকলেও অব্যাপ্য পদ। এটা মানে সহজে বোঝার জন্য আমি তোমাদের এই টেকনিকটা বলছি। তাহলে কিছু মরণশীল হয় মানুষ, এটা শুনতে কেমন লাগে না? তাহলে এই মরণশীলের পরে আমাকে কিছু বিশেষণ যোগ করে দিতে হবে। তাহলে মানুষ যেহেতু একটা জীব বা প্রাণী, তাহলে এখানে আমি কি করতে পারি বলতো, জীব বা প্রাণী বিশেষণটা যুক্ত করে দিতে পারি, এটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, বিশেষণটা যুক্ত করে দিতে, এখন সুন্দর লাগে, শুনতে সুন্দর লাগে। দেখো তো, কিছু মরণশীল জীব হয় মানুষ। ঠিক আছে, অনেকগুলো মরণশীল জীব আছে, তার মধ্যে মানুষ হচ্ছে কি বলতো কিছু, যারাও কি বলতো মরণশীল। তাহলে এখন অর্থপূর্ণ একটা হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে এ বাক্যের আবর্তন করলাম, এটা কোন বাক্য হলো, একটু খেয়াল করি যে কিছু আছে এবং হয় আছে, তার মানে কি বিশেষ, বিশেষ কি বলতো, বিশেষ সদর্থক, বিশেষ
সদর্থক, তাহলে বিশেষ সদর্থক মানে কি বাক্য? আই বাক্য। তাহলে এ বাক্যের আবর্তন করলে আমরা কি পাই বলতো? এ বাক্যের আবর্তন করলে আমরা আই বাক্য পাই। বুঝতে পারছো? এভাবে কিন্তু আসবে যে এ বাক্যের আবর্তন করলে আমরা কোন বাক্য পাই, এ বাক্যের আবর্তন করলে আমরা আই বাক্য পাই। এই আবর্তনটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। বাকিগুলো কিন্তু করাবো না, যদি করাই তাহলে আজকে ক্লাস শেষ হবে না, এমসিকিউ কিছুই করা হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে, দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, তৌফা মুনি ও বলেছে যে ভাইয়া বুঝছি। তো একটু সবাই বলো যে আবর্তনটা বুঝছো কিনা। সবগুলো করালে কিছুই থাকবে না, তোমরা জাস্ট আমি তোমাদের ধরাই দিচ্ছি যেন তোমরা একটু দেখতে পারো। এবং পিডিএফ তো তোমরা পাবাই, তোমরা হচ্ছে সাজেশনটা পেয়ে যাবে এবং এমসিকিউ এর সেটাও পেয়ে যাবা, ঠিক আছে? তো সবগুলো আসলে হয় না, করান ভাইয়া প্লিজ। ওকে, মানে সময় হবে না, ঠিক আছে? অলরেডি আসলে বাজে আসলে 8টা 10, ঠিক আছে? অলরেডি আসলে বাজে 8টা 10, আমাদের আসলে শেষ করতে হবে। ভাইয়া ব্যাপার অব্যাপ্য একটু বুঝান প্লিজ। বুঝছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ওকে, একটু আমি বলছিলাম ভাইয়া আপনার নাম্বারটা সেন্ড করে দেন। ভাইয়া ইসমাইল হোসেন বলছে ভাইয়া আপনার নাম্বারটা সেন্ড করে দেন, ঠিক আছে? ওকে, নাম্বার এখানে দেয়া যাবে না। আমি এডুকেটিভ স্কুলের গ্রুপে আছি, গ্রুপে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে তোমাদের ক্লাস সম্পর্কে কি প্রতিক্রিয়া। কোনো রিয়াকশন নাই, মানে স্টুডেন্টরা সবাই পড়তেছিল, সবাই পড়ছে আর কি। কামরুল বলেছো যে স্যার আমরা মাত্র 113 জন ক্লাস করতেছি, এতে এতে তো আপনার পরিশ্রমের মূল হবে না। তবে কোনো সমস্যা নেই, তোমরা আছো, তোমরা তোমাদের বন্ধুদের বলবা, তোমাদের জুনিয়রদের বলবা, আগামীতে আরো ভালো স্টুডেন্ট নিয়ে আমরা ক্লাস করব। কিন্তু তোমরা যদি একটু একটু আমাদের আমাদের সহযোগিতা করতে, তাহলে সবাই আসলে ক্লাসে আসতো। ভাই আমি তো হোয়াটসঅ্যাপে নাই, পিডিএফ কই পাবো? এই যে গ্রুপের কথা বললাম, গ্রুপে আপলোড করে দেওয়া হবে। ওকে, ক্লাসটা কি পাবো ভাই? আগের ক্লাসটা, হ্যাঁ আগের ক্লাসটা তুমি হচ্ছে পেজে এখনো আছে সেভ, এবং ইউটিউবেও পাবা, ইউটিউবেও পাবা, এডুকেটিভ স্কুলের ইউটিউব চ্যানেল তোমরা পাবা। ওকে, এইটুকু আমরা পারি যে এ বাক্যের আবর্তন করলে আমরা হচ্ছে কি বলতো আই বাক্য পাই। কিন্তু একটা প্রশ্ন আসে, একটু লিখে নাও, যারা নোট করছো তারা লিখে নাও, তাদের জন্য কিন্তু ক্লাসটা অনেক হেল্পফুল হবে। দেখো, এ বাক্যের সরলাবর্তন কি সম্ভব? প্রশ্ন আসবে যে এ বাক্যের সরল আবর্তন করে দেখাও। সরল আবর্তন এবং অসরল আবর্তন নিয়ে কিন্তু আসে, যে আবর্তন কিন্তু আবার দুই প্রকার। আবর্তন আবার কত প্রকার বলো তো? দুই প্রকার। আবর্তন আবার দুই প্রকার। এটা কিন্তু আবার বলবা যে ভাইয়া এটা তো আপনি পড়ান নাই। এই যে আমি ক্লাসে কিন্তু পড়ালাম যে আবর্তন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সরল আবর্তন, একটা হচ্ছে অসরল আবর্তন। যখন এ বাক্যের আবর্তন করে তুমি এ বাক্যই পাবা, মানে পরিমাণ যখন সমান হবে তখন সরল আবর্তন, পরিমাণ যখন ভিন্ন হবে তখন অসরল আবর্তন। বুঝতে পারছো? যেমন এ বাক্যের আবর্তন করে আমি আই বাক্য পাইছি, তার মানে পরিমাণ ভিন্ন হয়েছে না, এটা অসরল আবর্তন। আর এ বাক্যের আবর্তন করে যখন তুমি এ বাক্যই পাবা, সেটা হচ্ছে সরল আবর্তন। এ বাক্যের আসলে কখনোই সরল আবর্তন সম্ভব না। এখন যদি এখানে আমি কিছুর জায়গায় সকল নেই, তাহলে তো আবর্তনের নিয়ম ভঙ্গ হয়ে যাবে। তার মানে এ বাক্যের আবর্তন করি এ বাক্যই যদি আমি আনতে যাই, সেটা কখনো সম্ভব না, এবং এতে কি হয়, আবর্তনের নিয়মের অমান্য করা হয়। বুঝতে পারছো? তাহলে এ বাক্যের সরল আবর্তন কিন্তু সম্ভব না। তবে কিছু কিছু যুক্তিবিদ এটাকে জোর করে এ বাক্যের সরল আবর্তন করছে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে যে এ বাক্যের সরল আবর্তন কি সম্ভব, ব্যাখ্যা করো। তো তখন কিন্তু এইভাবে বলবা যে এটা করা যায় না, ঠিক আছে? কারণ কেন করা যায় না? এতে আসলে আবর্তনের যে চতুর্থ নাম্বার নিয়ম, যে আবর্তনের আশ্রয়বাক্যের কি বলতো, আশ্রয়বাক্যের অব্যাপ্যপদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, সেই নিয়মটার অমান্য হয়। বুঝাতে পেরেছি আমি যে সরলাবর্তন এবং অসরলাবর্তন কি? একমাত্র আবর্তনের সরলাবর্তন হচ্ছে ই বাক্যের, ই বাক্য যেটাকে আমরা বলি সার্বিক নয় অর্থ যুক্তি বাক্য, সেটার সরলাবর্তন করা যায়। কারণ ই বাক্যের আবর্তন করলে আমরা ই বাক্যই পাই, ঠিক আছে? ই বাক্যের আবর্তন করলে আমরা কি বাক্যই পাই। একটু আমরা খেয়াল করি যে ই বাক্যের একটা লিখি, ই বাক্য একটা লিখি, ই বাক্য একটা লিখি কি বলতো, কোনো কোনো মানুষ নয়, কোনো মানুষ নয় অমর, ঠিক আছে? কোনো মানুষ নয় অমর। একটু খেয়াল করো, আমি এটা একটু দ্রুত করাবো। ওকে, একটু খেয়াল করো, কোনো মানুষ নয় অমর। এখন কি হবে, এখানে অমর, তারপরে কি এখানে নয় থাকলে নয়ই হবে, তারপরে এখানে কি বলতো মানুষ হবে। ওকে, লিখলাম, এখানে লিখলাম যে উদ্দেশ্যপদটা বিধেয় করলাম, বিধেয়পদটা উদ্দেশ্য নিয়ে আসলাম। এখন কি হবে বলতো, এই যে পরিমাণ, পরিমাণ একটু খেয়াল করবো যে এই যে নয় অমর, এটা কি আছে বলতো, এটা কি আছে? এটা হচ্ছে নয় অমর, এটা ব্যাপ্যপদ আছে, তাহলে ব্যাপ্যপদটাকে তো ব্যাপ্যপদ রাখতে পারবো, তখন তার পরিমাণ মানে ইয়া করার দরকার নেই। তো ব্যাপ্যপদটাকে আমরা ব্যাপ্য রাখতে পারবো, তার মানে এখানে কোনো আছে, কোনোই দিই,
তাহলে কোনো অমর নয় মানুষ, তাহলে কেমন শুনতে লাগে না? তাহলে অমর যেহেতু মানুষ আছে জীব বা প্রাণী, তাহলে এখানে জীব বা প্রাণী আমি যুক্ত করে দেবো শোনা, মানে এটা অর্থপূর্ণ করার জন্য। তাহলে এখন কি হলো বলতো, এই ই বাক্যের আবর্তন করলে আমরা কি পাই বলতো? ই বাক্যই পাই, যে কোনো মানুষ নয় অমর, কোনো অমর জীব নয় মানুষ। ঠিক আছে, আমরা জাস্ট উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের স্থান পরিবর্তন করলাম, গুণের কোনো পরিবর্তন করি নাই, নয়টা নয়ে রাখলাম। এরপরে গিয়ে আমরা দেখলাম যে আসলে চতুর্থ নম্বর নিয়মের কোনো সমস্যা হয় না, মানে অব্যাপ্য পদ ব্যাপ্য হয় না, তাহলে আমরা পরিমাণ যেটা আছে সেটাই দিলাম। তাহলে ই বাক্যের আবর্তন করলে আমরা ই বাক্যই পাই, এটা হচ্ছে সরল আবর্তন। বুঝতে পারছো? তাহলে ই বাক্যের আবর্তন করলে আমরা ই বাক্যই পাই। আই বাক্যের আবর্তন করলে আমরা ও বাক্য পাবো। ঠিক আছে, আই বাক্যের আবর্তন করলে আমরা ও বাক্য পাবো, এবং ও বাক্যের কি বলতো? ও বাক্যের আবর্তন হয় না। ও বাক্যের কি বলতো? ও বাক্যের আবর্তন সম্ভব নয়। ও বাক্যের আবর্তনই হয় না, আবর্তন সম্ভব নয়। লিখে নাও যে ও বাক্যের আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। একটু খেয়াল করো, ও বাক্যের আবর্তন সম্ভব নয়, একটু করতে যাবা যখন, তখন দেখবা যে ওই যে চতুর্থ নম্বর নিয়ম, সেটাতেই মূলত কি হয়? সেটাতেই মূলত হচ্ছে তোমার ধরা খেয়ে যাবো যে এটা আসলে করা যায় না। তাহলে এই যে ও বাক্যের আবর্তনকে আবার কি বলা হয় বলতো? নিষেধমূলক আবর্তন বলা হয়, নিষেধমূলক আবর্তন। কারণ ও বাক্যের আবর্তন করলে আসলে করা যায় না, নিষেধমূলক আবর্তন। ঠিক আছে, ও বাক্যের আবর্তনকে কি বলা হয়? নিষেধমূলক আবর্তন। বুঝতে পেরেছো যে ও বাক্যের আবর্তনকে কি বলা হয়? নিষেধমূলক আবর্তন বলা হয়, কারণ ও বাক্যের আবর্তন করা যায় না। তুমি যখন করতে যাবা তখন প্রথমে আটকে যাবা, কোনোভাবে আসলে করা যায় না তুমি নিয়ম যখন অমান্য করবা। তো এই জন্য বলা হচ্ছে যে ও বাক্যের আবর্তন করাই যায় না, তবে এটাকে অনেকে করছে, মানে জোর করে করছে, এই জন্য এটাকে বলে নিষেধমূলক আবর্তন, মানে এটা করা যায় না। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আশা করি যে বুঝছো। এখন কথা হলো ভাইয়া কিভাবে আসলে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবো? প্রথমে কি করবা? এটা কোন বাক্যের আবর্তন সেটা লিখবা, তারপর আবর্তন কাকে বলে সেটা লিখবা। আবার বলছি, দেখো, যদি উদ্দীপকে আবর্তন মানে বলা হয় যে এটা কাকে নির্দেশ করছে, তাহলে তুমি কি করবা বলো তো? আবর্তনটা করবা, আবর্তন কাকে বলে সেটা তুমি লিখবা, তারপরে হচ্ছে কিভাবে আবর্তনটা হয়েছে সেটা এই নিয়ম চারটা উল্লেখ করে তুমি কি করবা বলো তো? ওই গ নম্বর প্রশ্নটা লিখবা, তাহলে তোমার হয়ে যাবে। পুরো চারটা নিয়ম আছে না, ওই চারটা নিয়ম উল্লেখ করে তুমি উদাহরণটাকে কি করবা? তুমি হচ্ছে ব্যাখ্যা করবা, তাহলেই তোমার কি হবে? তোমার কিন্তু প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। হয়তো একটু ছোট লাগবে, কিন্তু উত্তরটা কিন্তু তোমার সঠিক হবে, এবং তুমি কিন্তু 3-এ 3 পাবা বা 4-এ 4 পাবো। বুঝতে পারছো কিভাবে আসলে আবর্তনের উত্তর লিখবা? আশা করি পারবা। এখন প্রতিবর্তনও পারবা। প্রতিবর্তনের যদি নিয়ম এখন তোমাদের আমি বলি, তাহলে ইজিলি প্রতিবর্তনও করতে পারবা। আর প্রতি আবর্তন হচ্ছে আবর্তন প্লাস প্রতিবর্তন, মানে যখন আবর্তন এবং প্রতিবর্তন পারবা, তখন প্রতি আবর্তনও পারবা। প্রতি আবর্তন হচ্ছে কি? ওখানে দুইটা জিনিস একই সাথে, একটা হচ্ছে আবর্তন, একটা হচ্ছে প্রতিবর্তন। আশা করি যে তোমাদের আবর্তন প্রতিবর্তন নিয়ে আর কোনো সমস্যা হবে না। একটু সময় দাও। এডুকেটর স্কুলের ওখানে যদি মানে ফেসবুক যে গ্রুপটা আছে, সেখানে যদি তোমরা একটা পোস্ট করো যে ভাইয়া এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, ওখানে আমি তোমাদের কমেন্টে হচ্ছে তোমাদের রিপ্লাই দিয়ে দিব যে এটা এইভাবে হবে। ওকে, তোমাদের এই সাপোর্টটা আমি দিতে পারি। যে কোনো কনফিউশনে তুমি ওখানে এডুকেটর স্কুলের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপ, 84,000 মেম্বারের একটা গ্রুপ, তো সেখানে তুমি কি করবা বলো তো? সেখানে তুমি হচ্ছে পোস্ট করবা, আমি তোমাদের যে কনফিউশনগুলো হবে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ওখানে আমি নিজেও কালকে হচ্ছে কি করেছি, তোমাদের জন্য পোস্ট করেছিলাম। তো তোমরা ওখানে করতে পারবা। তুমি যে কোনো সমস্যা, আমি তোমাদের সাথে আছি, পাশে আছি। ওকে, এরপরে আসো যে আমরা এই 6 নম্বর অধ্যায়টার আলোচনা কিন্তু আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে সহনুমান। সহনুমানের আমরা হচ্ছে গঠন যখন পড়বো, তখন আমরা বলবো যে সহনুমানের 3টা পদ থাকে। কি কি পদ থাকে বলো তো? সহনুমানের 3টা পদ থাকে। সহনুমানের 3টা পদ থাকে। আচ্ছা, 3টা পদ থাকে কি বলতো? একটা হচ্ছে কি বলতো? প্রধান পদ, একটা হচ্ছে অপ্রধান পদ, অপ্রধান পদ। আচ্ছা, অপ্রধান পদ, এবং আরেকটা কি বলতো? মধ্যপদ। ওকে, মধ্যপদ। এখন এই মধ্যপদের আরেকটা নাম হচ্ছে হেতুপদ। এটা মনে রাখবা, অনেক সময় এমসিকিউ এর মধ্যে আসবে। মধ্যপদের আরেকটা হেতুপদ, প্রধান পদ এবং অপ্রধান পদ। ওকে, এই প্রধান পদের আরেকটা মানে অপ্রধান পদের আরেকটা নাম আছে। এখন এই যে এই 3টা পদ অবশ্যই থাকবে। এখানে মধ্যপদ কেন আসে? মধ্যপদটা মূলত এই প্রধান এবং অপ্রধান পদের মধ্যে কি একটা সম্পর্ক জুড়ে দেয়। মধ্যপদ যদি না থাকে তাহলে কি হবে না? তাহলে সিদ্ধান্ত তুমি নিতে পারো না। ওই যে বলছিলাম না যে মাধ্যম অবরোহণ কাকে বলে? মাধ্যম অবরোহণ হচ্ছে একের অধিক কি থাকে? যুক্তিবাক্য থাকে। এবং মাধ্যম অবরোহণ হচ্ছে কি? মাধ্যম অবরোহণের একটা প্রকারভেদ হচ্ছে কি? এই হচ্ছে সহানুমান। ঠিক আছে,
আমরা কি পড়েছিলাম এতক্ষণ? অমাধ্যম অবরোহ অনুমান পড়লাম। অমাধ্যম অবরোহ অনুমান 10 প্রকার। এই 10 প্রকারের মধ্যে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন আছে, সেটা নিয়ে আলোচনা করেছি। এই যে মাধ্যম অবরোহ অনুমান, একের অধিক আশ্রয় বাক্য থাকে, সেটাতে আমরা কি করেছি বলতো? সেটাতে আমরা বলছি যে মাধ্যম অবরোহ অনুমান হচ্ছে একটা সহানুমান। মাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ হচ্ছে সহানুমান। এই সহানুমান নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে সহানুমান কাকে বলে, এগুলো তোমরা পিডিএফ এ পেয়ে যাবা। আর এগুলো তোমরা পারো যে সহানুমান 3টা পদ, আসলে সহানুমানের গঠন কিভাবে একটা সহানুমান গঠন হয়। তার মানে সহানুমানে আশ্রয় বাক্য থাকবে একের অধিক, মানে 2টা আশ্রয় বাক্য না থাকলে কখনো কি হবে না বলতো? সম্পর্কে হবে না, সহানুমানই হবে না। এই জন্য বললাম যে মাধ্যম অবরোহ অনুমানে একের অধিক আশ্রয় বাক্য থাকে, মানে 2টা মিনিমাম থাকবেই। দেখো এখানে 2টা আশ্রয় বাক্য কিন্তু আছে এবং সিদ্ধান্ত কিন্তু দিতে হবে। এখানে মধ্যপাঠটা কি করে বলতো? এই প্রধান এবং অপ্রধান পদের মধ্যে একটা সম্পর্ক জুড়ে দেয়, যার ফলে আমরা কি করতে পারি? আমরা সিদ্ধান্ত নিতে পারি। যেমন আমি তোমাকে বললাম যে যে কি বলতো, আমি বললাম যে সকল মানুষ হয় মরণশীল, তারপরে বললাম যে নজরুল একজন মানুষ, অতএব নজরুল মরণশীল। এই যে বললাম 2টা আশ্রয় বাক্য নিলাম না, আমি কি করেছি বলতো? এই যে নজরুল, আমি 2 নম্বর আশ্রয় বাক্যের মধ্যে কিন্তু একটা সম্পর্ক টেনেছি। দেখো আমি একটা তোমাদের এই সহানুমানের গঠনটা একটু ব্যাখ্যা করার জন্য আমি একটু ওই 3টা বাক্য লিখি, ঠিক আছে? একটু ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটু 3টা বাক্য লিখি যে সকল মানুষ হয়, একটু বুঝবা, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। আচ্ছা, এরপরে বললাম যে নজরুল হয় মানুষ, নজরুল, আচ্ছা নজরুল হয় মানুষ, নজরুল হয় মানুষ। তারপরে কি বলতো? অতএব নজরুল হয়, অতএব নজরুল হয় মরণশীল। আচ্ছা, এখানে দেখো, এখন ওই যে বলবো যে ভাইয়া এখানে প্রধান পদ কোনটা, আবার অপ্রধান পদ কোনটা? এই যে সিদ্ধান্তের বিধেয় পদটা হচ্ছে কি বলতো? বিধেয়তে যে থাকে সেটা হচ্ছে প্রধান পদ। এটা হচ্ছে কি পদ বলতো? প্রধান পদ। সিদ্ধান্তের, সহানুমানের সিদ্ধান্তে যে অবস্থান করে সে হচ্ছে প্রধান পদ। আর কি বলতো, মানে বিধেয় পদে যে মানে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদে যে থাকে সে হচ্ছে প্রধান পদ। আর তোমার হচ্ছে কি উদ্দেশ্য পদে যে থাকে সে হচ্ছে অপ্রধান পদ। এটা হচ্ছে অপ্রধান পদ, অপ্রধান পদ। এখন কি বলতো তাহলে মধ্যপদ কোনটা বলতো? মধ্যপদ হচ্ছে কখনো সিদ্ধান্তে থাকে না, তার মানে মানুষ হচ্ছে সিদ্ধান্তে নাই, তার মানে এখানে মানুষ হচ্ছে মধ্যপদ। এখানে মানুষ হচ্ছে কি পদ বলতো? মধ্যপদ। এখানে মানুষ হচ্ছে মধ্যপদ, বুঝতে পারছো? তাহলে মধ্যপদের কাজ হচ্ছে কি? একটা সম্পর্ক জুড়ে দেওয়া, যার ফলে তুমি আসলে সিদ্ধান্তটা নিতে পারো যে নজরুল মরণশীল। নজরুল যদি মানুষ না হতো, নজরুল যদি মানুষ না হয় অন্য অন্য কেউ হতো, তাহলে কি তুমি বলতে পারতা নজরুল হয় মরণশীল? তুমি আগে বলছো নজরুল হয় মানুষ, তার মানে আগে তুমি সম্পর্কটা জুড়ে দিছো মধ্যপথের মাধ্যমে, তারপরে তুমি সিদ্ধান্তটা নিতে পারছো, বুঝতে পারছো? তাহলে সহানুমান মূলত এভাবেই গঠন হয়, সহানুমান মূলত এভাবেই গঠন হয়, বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো? এখন তুমি নিজেই সহানুমানের কি করবে বলতো? 1 এবং 3 এবং 4 নম্বর নিয়মটা পড়বা। 1, 3, 4 এই নিয়মটা পড়বা এবং এই নিয়মের অনুপপত্তি পড়বা। যেমন একটা বললাম যে চতুর্দশ পদী অনুপাত, যে সহানুমানের 3টা পদ থাকে। এই যে বললাম যে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ, 3টা পদ থাকে। 3টার অধিক যদি পদ থাকে কোনো একটা সহানুমানে, তখন সেটা অবশ্যই কি হবে বলতো? অনুপপত্তি হবে। এবং কি অনুপপত্তি? চতুর্দশ পদী অনুপপত্তি, চতুর্দশ পদী অনুপপত্তি। বলো এটা বুঝছো? এবং এইটাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? তারপরে তোমরা কি করবা? 1, 3 এবং 4 নম্বরের নিয়মটা সহানুমানের পড়বা এবং অনুপপত্তি পড়বা। তোমাদের আর কোনো সমস্যা হবে না তুমি যদি এই সহানুমানের গঠনটা বুঝে থাকো। বলো ক্লাস কথাটা ক্লিয়ার কিনা? বলো, বলো কথাটা ক্লিয়ার কিনা? ওকে, বলো কথাটা ক্লিয়ার কিনা? কে বলেছে? প্লাবন বলেছে আমার পিডিএফ লাগবে না ভাই, আপনার বই আমার কাছে আছে। হচ্ছে প্লাবন, তুমি আমার যেহেতু আছে কোনো সমস্যা নেই, ঠিক আছে? যারা যারা যাদের কাছে নেই তাদের পিডিএফ পাবে, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, সবাই একটু বলো যে ক্লিয়ার কিনা। তোমরা যদি এই সহানুমানের গঠনটা বুঝে থাকো, বিশ্বাস করো তোমাদের আর কোনো সমস্যা হবে না। কে বলছো যে ভাইয়া আমি যুক্তিবিদ্যা পারলেও নাম্বার কম পাই কেন? তুমি আসলে এক্স্যাক্টলি হয়তো লিখো না। যুক্তিবিদ্যা কম লিখলেও বেশি নম্বর পাওয়া যায় তুমি যদি গুছিয়ে ভালো করে লিখতে পারো, ঠিক আছে? তুমি যদি গুছিয়ে বুঝিয়ে লিখতে পারো, যুক্তিবিদ্যায় যত পাবা উদাহরণ দিবা, ঠিক আছে? উদাহরণ দেওয়ার চেষ্টা করবা। জাহাঙ্গীর বলছে স্যার অনুপপত্তিতে সমস্যা, প্লিজ বুঝিয়ে দিন। সময় যেহেতু নাই, একটু অনুপপত্তি মানে হচ্ছে কি বলতো? নিয়মের অমান্য যখন করবে। তো আমি বললাম এখান থেকে কোন নিয়ম পড়বা? 1, 3 এবং 4 নম্বর নিয়ম সহানুমানের পড়বা, তোমার আর পড়তে হবে না কোনো কিছু, ঠিক আছে? ওকে, সবগুলো আবর্তন কি একই হবে? আবর্তন তো ক্লিয়ার করে দিয়েছি ভাইয়া। ওকে, জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তোমরা সবাই অনেক ভালো,
ঠিক আছে, তোমাদের অনেক মিস করব, তোমাদের সাথে আরো আগে ক্লাস নিতে পারলে খুব ভালো লাগতো। ভাইয়া 2 পাইছিলাম প্রথম পরীক্ষায়। আচ্ছা কোনো সমস্যা নেই, এখন ভালো বাবা, জাস্ট একটু একটু ভালো করে লিখবা, ঠিক আছে, একটু ভালো করে লিখবা এবং গুছিয়ে লিখবা, উদাহরণ দিয়ে লিখবা। ওকে, গুছিয়ে লিখবা, ঠিক আছে। আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য তোমাদের হচ্ছে এটা বলছি যে সকল মানুষ হয় মরণশীল, নজরুল হয় মানুষ, নজরুল হয় মানুষ, তারপরে বলছি নজরুল হয় মরণশীল। এখানে তিনটা কি লিখেছি বলো তো, তিনটা বাক্য লিখেছি, দুইটা আশ্রয় বাক্য, একটা সিদ্ধান্ত। আমি বলছিলাম যে সহনুমান বা মাধ্যম অপর হনুমানে কয়টা থাকে, একের অধিক আশ্রয় বাক্য থাকে, এখানে একের অধিক আশ্রয় বাক্য আছে, তাহলে নিঃসন্দেহে এটা মাধ্যম অপর হনুমান। আর মাধ্যম অপর হনুমানের একটা প্রকারভেদ হচ্ছে সহনুমান, তাহলে এটা মূলত সহনুমান। কিভাবে সহনুমান বুঝবো, দেখো যে সহনুমানের তিনটা পদ থাকে, একটা প্রধান পদ, একটা অপ্রধান পদ। এখন প্রধান পদ কোনটা, অপ্রধান পদ কোনটা, আমি সিদ্ধান্তে যাব। সিদ্ধান্তের যে বিধেয় পদটা থাকে, এই সিদ্ধান্তের বিধেয় পদটা হচ্ছে প্রধান পদ, আর উদ্দেশ্য পদটা হচ্ছে অপ্রধান পদ, বুঝতে পারছো? এরপরে আসো, যেটা সিদ্ধান্তে থাকে না সেটা হচ্ছে মধ্যপদ। দেখো মানুষ আর মানুষ দুইটা আশ্রয় বাক্য আছে কিন্তু সিদ্ধান্তে নেই, তাহলে মানুষটা হচ্ছে এখানে মধ্যপদ। এবং এখন বলছিলাম যে তাহলে সহনুমানের গঠনটা আমরা বুঝতে পারছি যে একটা সহনুমান কিভাবে গঠিত হয়, একটা হচ্ছে প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। এখন কথা হচ্ছে যে পরীক্ষায় প্রশ্ন আসবে কিভাবে, সহনুমানের গঠন নিয়ে প্রশ্ন আসলে জাস্ট এইভাবে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবা, প্রধান পদ কাকে বলে, অপ্রধান পদ কাকে বলে, প্রধান পদ কোথা থেকে, অপ্রধান পদ কোথা থেকে, মধ্যপদ কোথা থাকে, মধ্যপদের অপর নাম হেতু পদ, এটা কিন্তু এমসিকিউ আসবে, তো এগুলো তুমি লিখে দিবা। কিন্তু কথা হচ্ছে মাঝে মাঝে কি আসবে, মাঝে মাঝে না, ম্যাক্সিমাম টাইমে কি আসবে বলো তো, যে তোমাদের হচ্ছে সৃজনশীল আসবে হচ্ছে এই সহনুমানের অনুপপত্তি থেকে। প্রায় 10টা নিয়ম আছে, তোমাকে আমি বলছি যে 1 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম এবং 4 নম্বর নিয়মটা ভালো করে পড়বা। এবং এখান থেকে সবচেয়ে বেশি যেটা আসছে বা আসে সেটা হচ্ছে যে কি বলতো, যে চতুর্দশ পদী অনুপপত্তি। চতুর্দশ পদ মানে কি বলতো, চারটা, তোমার হচ্ছে 4টা পদ থাকবে। তো এখানে কয়টা বলতো, 3টা পদ আছে। সহনুমানে আমরা জানি 3টা পদ থাকে, গঠনেই তো আমরা দেখে নিলাম 1 2 3, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ। যদি 4টা থাকে, 4 নাম্বার পদ থাকে, তাহলে সেটা কি হবে বলতো, তাহলে সেটা অবশ্যই চতুর্দশ পদী অনুপপত্তি হবে। মানে চতুষ্পদী, চতুর্দশ না, চতুর্দশ তো 14, চতুষ্পদী অনুপপত্তি, বুঝতে পারছো? ওকে, এইটা যদি ক্লিয়ার হয় আমি আর কোনো কিছু বলবো না। এখন আসলে যে আমরা হচ্ছে একটু খেয়াল করো, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করো যে আমরা হচ্ছে 7ম নম্বর অধ্যায়ে যাব, এবং 7ম নম্বর অধ্যায়ের যে সাজেশনটা দিয়ে আমি এমসিকিউ চলে যাব, কারণ এমসিকিউ তোমাদের একটু বোঝাই দিতে হবে ভাইয়া, বুঝতে পারছো? যেহেতু এটা এমসিকিউ ক্লাসে ছিল। ওকে ওকে, ক্লিয়ার, আশা করি যে তোমরা ক্লিয়ার হইছো। ওকে ভাইয়া, পেইড ব্যাচ অর্থনীতি, ভাইয়া কি ক্লাস অর্থনীতি ক্লাস, আচ্ছা কি বলছো? হ্যাঁ সব ক্লাস হবে ভাইয়া তোমাদের। ওকে ওকে, সব ক্লাস হবে তোমাদের, তোমাদের সব ক্লাস এখানে হবে। ওকে, আসো যে আমরা 7ম নম্বর অধ্যায়ের আসলে একটা সাজেশন তোমাকে দেই, তোমরা হচ্ছে একটু পড়তে পারবা। এই যে আরোহের ভিত্তি ও তার প্রকারভেদ, আরোহের ভিত্তি আসলে কি বলতো, আরোহের ভিত্তি আসলে কি, এখানে অন্য কালার নিতে হবে, দেখো একটু কালার নিই। ওকে, লাল নি। দেখো যে আরোহের ভিত্তি ও তার প্রকারভেদ, আরোহের ভিত্তি কত প্রকার, সেটা হচ্ছে আকারগত ভিত্তি এবং বস্তুগত ভিত্তি, এটা একটু দেখবা। আকারগত ভিত্তি কি, বস্তুগত ভিত্তি কি, এটা একটু দেখতে হবে, ঠিক আছে? একটু দেখলে পারবে, এটা বর্ণনা আর কিছুই না। তারপরে না বুঝলে আমি তো বললাম, এডুকেটমি স্কুলের যে ফেসবুক পেজ আছে সেখানে তুমি ইচ্ছা মতো কি করবা বলো তো, তুমি হচ্ছে পোস্ট করবা, আমি রিপ্লাই দিব। বহুকরণবাদ, বহু কারণবাদ মানে একটা ঘটনার অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন তোমার হচ্ছে মরণের, মৃত্যুর অনেকগুলো কারণ থাকতে পারে। কেউ হচ্ছে কেউ হলো কি বলতো বিষ খেয়ে মৃত্যুবরণ করতে পারে, কেউ দুর্ঘটনায়, কেউ হচ্ছে বলো হচ্ছে পানিতে পড়ে, অথবা যেভাবে হোক। তো অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু কি বলতো, এই যে অনেকগুলো, একটা ঘটনার অনেকগুলো কারণ থাকে, সেটাকে বলা হচ্ছে বহু কারণবাদ, ঠিক আছে? এই বহু কারণবাদটাকে খণ্ডন করার উপায় আছে, সেটা একটু দেখবে, কারণ এই বহু কারণবাদ থেকে কি আসবে বলতো, সিকিউ প্রশ্ন আসবে। বহু কারণবাদ কি, আমি বললামই বহু কারণ কি, এখানে মৃত্যু লেখা থাকবে, ঠিক আছে? এখানে মৃত্যু লেখা থাকবে, এইদিকে কি দেখা থাকবে বলতো, অসংখ্য অসংখ্য ঘটনা লেখা থাকবে, মানে অসংখ্য ঘটনা দেয়া থাকবে, ঠিক আছে? এইদিকে, এইদিকে, ঠিক আছে, এইদিকে, এইদিকে অসংখ্য ঘটনা, অথবা এইভাবে গোল করে থাকে, এটা মৃত্যু, এরকম ঘটনা থাকবে, ঠিক আছে? এরকম ঘটনা থাকবে যে অনেকগুলো কারণ থাকবে মৃত্যু, ঠিক আছে? অনেকগুলো কারণ থাকবে মৃত্যুর, এটাই হচ্ছে মূলত বহুকরণবাদ। একটা ঘটনার অনেকগুলো কারণ থাকে, এটা হচ্ছে
বহু কারণবাদ। বুঝতে পারছো, এখান থেকে কিন্তু একটা চিত্র আকারে কিন্তু কি আসতে পারে বলতো, একটা সিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে, এরপরে আকারগত ভিত্তি ও প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি। মানে আকারগত ভিত্তি এবং প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি কি একটা হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি, আর কি বলতো, একটা কার্যকারণ সম্পর্ক, কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি একটু ভালো করে দেখবা। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ যেভাবে জন্মগ্রহণ করে এবং সেভাবে কিন্তু মৃত্যুবরণ করে, জন্ম হলেই মৃত্যু আছে, এটা হচ্ছে কি বলতো। এরপরে কার্য সংমিশ্রণ, মানে এখান থেকে মূলত এই কয়েকটা দেখবে, তবে বহুকরণ বাদটা সবচেয়ে ভালো করে দেখবে, কারণ বহুকরণ বাদ নিয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে আকারগত ভিত্তি কি, আরোহের আকারগত ভিত্তি কি, এটা একটু দেখবা। প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি একটু দেখবা। আশা করি এর বাইরে দেখতে হবে না, এটা থিওরির মতো, তারপরে কিছু না বুঝলে আমাকে বলবা। যেহেতু ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অলরেডি অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমাদের আরো এমসিকিউ আছে, তাহলে আমাদের একটু আগাতে হবে, তাই না ভাইয়া, বলো তো? আমাদের আগাতে হবে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, আমাদের একটু আগাতে হবে। ওকে, ওকে, একটু আগাতে হবে আমাদের। আমরা হচ্ছে এখন এমসিকিউ এ চলে যাব। আশা করি যে তোমাদের প্রথম পত্রে যে সিকিউ গুলো আসবে এবং কি কি আসবে আমি সবগুলো বুঝাই দিছি, এর বাইরে কোনো কিছু আসবে না ভাইয়া। তুমি আসলে একটু পড়ো, পড়লে তুমি নিজে পারবা, এবং অবশ্যই তোমাকে কি করতে হবে বলো তো, ভালো করে নোট করে পড়তে হবে। আমি যেগুলো সাজেশন দিচ্ছি এর বাইরে কোনো কিছু আসবে না। ঠিক আছে, এর বাইরে কোনো কিছু আসবে না, এইটাই জাস্ট পড়বা। ওকে, এখন আসো যে আমরা এমসিকিউ এ চলে যাব। আমরা এমসিকিউ এ চলে যাব। ওকে, খেয়াল করি, আমরা এমসিকিউ এ চলে যাব। ওকে, আমরা এমসিকিউ চলে যাব, একটু খেয়াল করি। ওকে, তোমরা সবাই যারা অপেক্ষা করছে এমসিকিউ এর জন্য, আমরা এমসিকিউ ক্লাস নিব এখন। ঠিক আছে, আমরা কিন্তু আজকে ক্লাসের ইয়াতেই দিছিলাম যে এটা কিন্তু এমসিকিউ ক্লাস। ওকে, আচ্ছা, এমসিকিউ আমরা ফার্স্ট এই পিডিএফটা কিন্তু পাবা। এখানে যে এমসিকিউ গুলো আছে এর বাইরে কোনো কিছু আসবে না। ঠিক আছে, একদম প্রতিটা অধ্যায়েরই এমসিকিউ আছে 50টা করে। ঠিক আছে, অনেক এমসিকিউ আছে। ওকে, আচ্ছা, কতটুকু দেখতে পাচ্ছো বলো তো, কতটুকু দেখতে পাচ্ছো? আচ্ছা, কতটুকু দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও, ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। আমি অবশ্য বলবো, আমি অবশ্য সবকিছু বলবো তোমাদের। তারপর দেখাটা, দেখতে পাওয়াটা গুরুত্বপূর্ণ। দেখো তো দেখতে পাচ্ছ কিনা, দেখো তো দেখতে পাচ্ছ কিনা। ওকে, হ্যাঁ, ভালো দেখা যায় না, হ্যাঁ। ওকে, বুঝতে পারছি, ভালো দেখা যায় না। ওকে, মুডে নেওয়া যায় না। আহ, এটাকে আর বড় করা যাচ্ছে না, হ্যাঁ, এটাকে আর বড় করতে পারছি না, আর বড় করা যাচ্ছে না। ঠিক আছে, একটু খেয়াল করো যে এখানে মনে হয় আমি একটু বলবো, তোমরা মনে হয় পরে পিডিএফটা দেখলে তোমরা হচ্ছে পারবা। ঠিক আছে, পরে পিডিএফটা দেখলে পারবা, তোমরা আমার কথা একটু শুনলে পারবা। একটু আমার কথা শোনো ভাইয়া, আমার কথা শোনো। আচ্ছা, আচ্ছা, এ বলতেছে গেম খেলবো। আচ্ছা, আমি কোনোভাবে বড় করতে পারছি না। ঠিক আছে, কোনোভাবে বড় করতে পারছি না। কোনোভাবে বড় করতে পারছি না আমি, দাঁড়াও। আচ্ছা, এটাকে কোনোভাবে বড় করা যায় না, মানে বড় করলে তোমার কি হবে,
এটা হচ্ছে ওইভাবে ইয়া হবে না, ঠিক আছে। তো আমি একটু দেখি যে তোমাদের হচ্ছে এমনিতেই পিডিএফটা ওপেন করে পড়ানো যায় কিনা। একটু ওয়েট করো, দাঁড়াও, পিডিএফটা ওপেন করে পড়ানো যায় কিনা একটু খেয়াল করি। আচ্ছা, দাঁড়াও একটু সময় দাও, আমি পিডিএফটা ওপেন করে তোমাদের পড়ানোর চেষ্টা করছি। পিডিএফটা ওপেন করে, হ্যাঁ এখন দেখো তো কেমন দেখা যায়, এখন দেখো কেমন দেখা যায়। যদিও এটা কতটুকু কি হবে আমি জানি না, এই যে এটা হয় না। উম এখান থেকে ভালো দেখা যায়, তবে হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা এই তো দেখা যাবে, দেখো দেখো এখান থেকে দেখা যায়, দেখো এখান থেকে আমি পড়াই, এখান থেকেই পড়াই, দেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি এখান থেকে পড়াই। আসলে ওইভাবেই স্লাইডটা বানানো হয়েছে, কারণ যদি একটা স্লাইডে যদি একটা সিকিউ থাকতো তাহলে এতগুলো সিকিউ আসলে কোনোভাবে তোমার হচ্ছে দেয়া যাইতো না, বুঝতে পারছো ব্যাপারটা। কারণ এখানে প্রতিটা অধ্যায়েরই প্রায় 40-50টা করে তোমার এমসিকিউ আছে, 40-50টা করে এমসিকিউ আছে, এবং যেগুলো আসলে পড়লে তোমার আর কিছুই পড়তে হবে না, ঠিক আছে। তো এই প্রতিটা অধ্যায়ের এতগুলো এতগুলো এমসিকিউ, সেগুলো আসলে তোমার এইভাবে স্লাইড করা মানে খুবই কষ্টকর ব্যাপার, এই জন্য পিডিএফ করা আছে। এবং পিডিএফটা আসলে বড় করলে আসলে ওইভাবে হয় না, বুঝতে পারছো। এখানে একটু করো তোমরা সবাই, ঠিক আছে এখানে একটু করো, আমরা হচ্ছে এখানে আমরা হচ্ছে এখানে পড়ার চেষ্টা করি। দেখো যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? লজিক। আমরা আমরা সবাই জানি যে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লোগোস শব্দের অর্থ কি? লোগোস শব্দের অর্থ চিন্তা বা ভাষা। ওকে, আমি জাস্ট পড়াই দিব, তোমরা জাস্ট হচ্ছে যেটাতে কনফিউশন বলবা। লজিক শব্দটি গ্রিক শব্দ, কোন শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে লজিকই থেকে এসেছে, LOGIK, লজিকই শব্দ থেকে আসছে। এরপরে লোগোস শব্দটি, দেখো লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে গ্রিক ভাষা, লোগোস হচ্ছে গ্রিক ভাষা থেকে এসেছে। যুক্তিবিদ্যার জনককে বলতো? যুক্তিবিদ্যার জনক হচ্ছে এরিস্টটল। আমি এভাবে আগাবো, ঠিক আছে, আমি এভাবে আগাবো, একটু দেখবা। ওকে, আচ্ছা, উৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে কি বলতো? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। গতকালকে যারা ক্লাস করেছো, কালকে কিন্তু প্রথম অধ্যায় পড়া থেকে আমি এটা বলছিলাম যে উৎপত্তিগত অথবা উৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। এরিস্টটল কোন যুগের যুক্তিবিদ? এরিস্টটল কিন্তু প্রাচীন যুগের যুক্তিবিদ, আমি কিন্তু গতকালকে বুঝিয়েছি, ঠিক আছে। তিনি অবরোহী যুক্তিবিদ্যা এবং সহানুমানের ধারণা দিয়েছে। কিসের ধারণা দিছে বলতো? অবরোহী যুক্তিবিদ্যা এবং কি বলতো, এবং হচ্ছে সহানুমানের ধারণা দিছে হচ্ছে এরিস্টটল। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক বলা হয়, আমি গতকালকে বলছিলাম যে আল ফারাবি হচ্ছে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক, আল ফারাবি, ঠিক আছে। এরপর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, আমরা একটা উদ্দীপকটা দেখে ফেলি। যে দৃশ্যকল্প 1, যে যুক্তিবিদ্যা সবসময় যুক্তি পদ্ধতির নিয়মাবলী আমাদের কি করে বলতো? নিয়মাবলী আহ আমাদের কি করার কৌশল শিক্ষা দেয়। ওকে, এর দৃশ্যকল্প 2 হচ্ছে যুক্তিবিদ্যা যথার্থ যুক্তি পদ্ধতির নিয়মকানুন আবিষ্কার করে। এখন এই যে বলা হচ্ছে 14 নম্বর প্রশ্ন, যে দৃশ্যকল্প 1, আচ্ছা দেখো, এখন দেখো একটু, ওকে খেয়াল করো যে এই যে দৃশ্যকল্প 1, আচ্ছা একটু দেখো যে দৃশ্যকল্প 1 কি বলতো? যে দৃশ্যকল্প 1 যুক্তিবিদ্যার যে প্রকৃতি নির্দেশ করছে তা হলো যুক্তিবিদ্যা হলো কলা। দৃশ্যকল্প 1 যুক্তিবিদ্যা সবসময় যুক্তি পদ্ধতির কি করে বলতো? যুক্তি পদ্ধতির নিয়মাবলী আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করার শিক্ষা দেয়। আমি গতকালকে বলছিলাম কলা কি? কলা যেটার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ আছে সেটা কলা। তাহলে এখানে কি হবে? দৃশ্যকল্প 1 অবশ্যই কি হবে? যুক্তিবিদ্যা হচ্ছে একটা কলা, সেটা হবে উত্তর। তাহলে এখানে হচ্ছে 14 হচ্ছে ক নম্বর হচ্ছে উত্তর, ঠিক আছে, 14 হচ্ছে ক নম্বর উত্তর। ওকে, আচ্ছা বুঝতে পারছো এটা? 15 নম্বর দেখো, যে দৃশ্যকল্প 1 ও দৃশ্যকল্প 2 উভয়ই যুক্তিবিদ্যার কি বলতো? উভয়ই যুক্তিবিদ্যার স্বরূপ নির্দেশক একই সাথে, এবং কি বলতো? পরিসর হবে না, বৈশিষ্ট্য নির্দেশক, ঠিক আছে। কি বলতো? দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 কি বলতো হবে? একটা হচ্ছে স্বরূপ নির্দেশক, একটা হচ্ছে বৈশিষ্ট্য নির্দেশক। এবং আমরা বহুপদী এমসিকিউ গুলো ভুল করব, এবং বহুপদীগুলো বেশি করে পড়তে হবে ভালো করে। ওকে, এরপরে আসো আমরা পরে যাই, আমরা পরবর্তীতে যাই, খেয়াল করো
যে আমরা 19 নম্বর এমসিকিউ যাই, আমরা সবগুলো পড়বো না, যেগুলো আসবে আমাদের সামনে পড়বো। রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? এটা হচ্ছে আধুনিক যুগ। রেনেসাঁ পরবর্তী সময়কে কোন যুগ বলে অভিহিত করা হয়? সবাইকে হচ্ছে ওকে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। ওকে, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, সমস্যা নেই, উত্তর দিবা। ওকে, উত্তর দেওয়ার চেষ্টা করবা, সমস্যা কি? লেখা ভাইজান, লেখাগুলো একটু বড় করেন। আচ্ছা, আবার বড় করব। ওকে, আচ্ছা, এইটুক বড় করলাম, এইটুক বড় করলাম, দেখো। ওকে, এইটুক বড় করলাম। এখন দেখো যে একটু বড় করি, দাঁড়াও। ওকে, দেখো, একটু খেয়াল করো যে 22 নম্বর এমসিকিউ দেখো যে যুক্তিবিদ্যার স্বতঃসিদ্ধ নিয়মগুলো হলো কি, বা স্বয়ংসিদ্ধ নিয়মগুলো হলো কার্যকর নিয়ম, অভেদ নিয়ম, বিরোধ নিয়ম। কি হবে? তিনটাই হবে। ঠিক আছে, এখানে তিনটাই হবে, এটা হচ্ছে উত্তর। ওকে, এরপরে আসো যে আমরা 23 নম্বরে আসি। যুক্তিবিদ্যা হলো অনুমান সম্পর্কিত বিজ্ঞান, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, আচরণ সম্পর্কিত বিজ্ঞান। কি হবে বলতো? যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ভাষায় প্রকাশিত কি হবে বলতো? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হবে হচ্ছে। ওকে, ভাষায় প্রকাশিত কি হবে বলতো? চিন্তার বিজ্ঞান হবে। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হবে হচ্ছে উত্তর। ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হবে হচ্ছে উত্তর। ওকে, এটার উত্তর হবে কি? ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। ওকে, এরপরে আসো যে এরপরে আমরা নিচের দিকে আসি, আমরা একটু নিচের দিকে আসি। ওকে, ওকে, আমরা এই নিচের উদ্দীপক থেকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দেবো। এটা দেখি যে সুমন বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় লক্ষ্য করলো আকাশে কালো মেঘ এবং জোরে বাতাস বইছে। সে জানে এটা ঝড়ের লক্ষণ, তাই সে সিদ্ধান্ত নিল যে মাঠে খেলতে যাবে না। ওকে, এটা হচ্ছে কথা। তো এখন 25 নম্বরে কি, যে উদ্দীপকটি নিচের কোনটিকে নির্দেশ করে? যুক্তিবাক্য, অনুমান, অবধারণ এবং ধারণ। কি হবে বলতো? অবধারণ হবে। এরপর আসো 26 নম্বর, যে স্বরূপগত দিক থেকে সুমনের কি বলতো? সুমনের চিন্তাটা কি? বিজ্ঞান, কলা নাকি আদর্শনিষ্ঠ? এখানে হচ্ছে বিজ্ঞান এবং কলা হবে। ওকে, 27 নম্বর কি, এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে কি বলা হয় বলতো? সাবেকি যুক্তিবিদ্যা। সাবেকি মানে এই শব্দটা আসবে, সাবেকি যুক্তিবিদ্যার ধারণা কে দিছে? এটা হচ্ছে কিন্তু এরিস্টটল। এরিস্টটল প্রদত্ত যুক্তিবিদ্যাকে বলা হচ্ছে সাবেকি যুক্তিবিদ্যা। সাবেকি মানে হচ্ছে প্রাচীন। সাবেকি মানে কি বলতো? প্রাচীন যুক্তিবিদ্যা। ঠিক আছে, প্রাচীন যুক্তিবিদ্যা বা সনাতন যুক্তিবিদ্যা, বুঝতে পারছো? প্রাচীন যুক্তিবিদ্যা। ওকে, আচ্ছা, এটা এই হচ্ছে ইয়াটা, মানে এই পিডিএফটা তো তোমরা পাবাই, বুঝতে পারছো? এই জন্য আমি একবারেই উত্তরগুলো দিয়েছি, যেন তোমাদের আলাদা করে এই উত্তর খুঁজতে হয় না। তোমাদের জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, আলাদা করে যেন তোমাদের উত্তর খুঁজতে হয় না, এখানে উত্তর দেওয়া আছে, যেন তোমরা হচ্ছে এগুলো দেখতে পারো। ওকে, আসো যে আমরা একটু ঝটপট একটু সামনের দিকে যাই। চিন্তা হচ্ছে মানুষের একটি, এই যে আমরা বারবার বলছি যে তোমাদের যেগুলো সমস্যা হবে সে হচ্ছে উদ্দীপকের এমসিকিউ গুলো, এবং হচ্ছে কোনগুলো বলতো, এবং হচ্ছে বহুপদী এমসিকিউ গুলো, এগুলো খুবই ভালো করে দেখতে হবে ভাই। ওকে, দেখো একটু, যে চিন্তা হচ্ছে মানুষের একটি ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া, বুদ্ধিমূলক প্রক্রিয়া, জ্ঞান নির্ভর প্রক্রিয়া। কি হবে বলতো? এটা হচ্ছে বুদ্ধিমূলক প্রক্রিয়া এবং জ্ঞান নির্ভর প্রক্রিয়া। বুদ্ধিমূলক প্রক্রিয়া এবং কি হবে বলতো? জ্ঞান নির্ভর প্রক্রিয়া। বুদ্ধিমূলক প্রক্রিয়া এবং জ্ঞান নির্ভর প্রক্রিয়া, বুঝতে পারছো? তাহলে অনুমান কি বলো? চিন্তা হচ্ছে কি? চিন্তা হচ্ছে মানুষের একটা বুদ্ধিমূলক প্রক্রিয়া এবং জ্ঞান নির্ভর প্রক্রিয়া। এবং পরেরটা বড় 44 এবং 45 নম্বর আসছে। আচ্ছা, এটা হবে হচ্ছে 32 এবং 33, কোনো সমস্যা নেই। দেখো, শাহিন শোয়েবকে বলল যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগের কৌশল শিক্ষা দেয়, কিন্তু শোয়েব বলল, আচ্ছা আচ্ছা, কিন্তু শোয়েব বলল এটি ঠিক নয়, কারণ যুক্তিবিদ্যা শুধু আমাদের অনুমানের নিয়মসমূহ প্রণয়ন করে না, করে তারা যুক্তিবিদ্যার স্যারকে জিজ্ঞেস করলে তিনি বললেন তোমাদের দুজনের বক্তব্যই সত্য। ওই যে আমি বললাম যে একজন বলছে বাস্তব জীবনে প্রয়োগ করে, একজন বলছে করে না। তার মানে একজন বিজ্ঞান স্বীকার করছে, আরেকজন কি বলছে বলতো? কলাকে স্বীকার করছে। কিন্তু স্যার বলছে যে না, একই সাথে বিজ্ঞান এবং কলা দুটোই। এই উদ্দীপকটা পরে কিন্তু আমরা এটাই বুঝলাম। তো এখন আসলে যে 32 নম্বর এমসিকিউটা একটু দেখার চেষ্টা করি, যে উদ্দীপকের শাহিনের বক্তব্যে কি প্রকাশ পেয়েছে? যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি বর্ণনামূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা। এই যে এখানে বলছে কার বক্তব্য বলতো? শাহিনের বক্তব্য। শাহিন কি বলছে? শাহিন শোয়েবকে বললো যুক্তিবিদ্যা অনুমানের নিয়মগুলোকে বাস্তবে প্রয়োগের কৌশল শিখতে। তার মানে কি হবে এটা? তার মানে এটা হচ্ছে যুক্তিবিদ্যা একটি কলাবিদ্যা, সেটাই তো। ওকে, এরপরে আসো,
এরপরে আসো যে এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি? এটা হচ্ছে 4টি। সত্য সুন্দর ও মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়? এটা হচ্ছে মূল বিদ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিদ্যা। আমি বলছিলাম যে মূল বিদ্যার একটা শাখার নামই হচ্ছে কি বলতো? যুক্তিবিদ্যা। আমি গতকালকে যারা ক্লাস করেছো তাদেরকে কিন্তু বুঝিয়েছি যে মূল বিদ্যার একটা অংশ হচ্ছে কি বলতো? মূল বিদ্যার একটা অংশ হচ্ছে তোমার যুক্তিবিদ্যা। এবং দর্শনের 3টা শাখা, একটা মূল বিদ্যা, একটা অধিবিদ্যা, একটা জ্ঞান বিদ্যা। ঠিক আছে, দর্শনের 3টা শাখা, তার মধ্যে এই মূল বিদ্যা একটা। আর মূল বিদ্যার মধ্যে সত্য সুন্দর মঙ্গলের আদর্শ আছে। ওকে, এরপর অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থ রচয়িতাকে? এটা হচ্ছে জোসেফ। ঠিক আছে, গ্রিসের দার্শনিক এরিস্টটল। যুক্তিবিদ্যা কলা বিজ্ঞান উভয়ই কারণ কি? যুক্তিবিদ্যার চিন্তার নিয়মাবলী আবিষ্কার ও প্রমাণ করে। যুক্তিবিদ্যার বৈধ অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে। ঠিক আছে, ওকে, আসো এগুলোর উত্তর তোমরা এখানে পেয়ে যাবা। যে স্বরূপগত দিক থেকে সুমনের চিন্তাটা কি বলতো? এখানে উপরে উদ্দীপক ছিল, ওগুলো আমরা দেখি নাই। যে প্রাচীন যুগের শ্রেষ্ঠ যুক্তিবিদ হচ্ছে এরিস্টটল। দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে প্লেটোর লেখা। এটা কিন্তু বিখ্যাত, এটা সাধারণ জ্ঞানেও প্রশ্ন আসে যে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে প্লেটো। ওকে, আসো যে আমরা সামনের দিকে যাই। আমরা খুবই বাসা এমসিকিউ গুলো করার চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় একটু করার চেষ্টা করি। যে দেশপ্রেম হয় মহৎ গুণ, প্রদত্ত যুক্তিবাক্যে দেশপ্রেম কোন ধরনের পদ? দেশপ্রেম হচ্ছে উদ্দেশ্য পদ। ঠিক আছে, এখানে বলছে উদ্দেশ্য পদ, বিধেয় পদ, প্রধান পদ, অপ্রধান পদ। কি হবে বলতো? দেশপ্রেম হচ্ছে উদ্দেশ্য পদ, কারণ দেশপ্রেম প্রথমে আছে। দেশপ্রেম হচ্ছে এখানে উদ্দেশ্য পদ। এরপরে দেখো 2 নম্বর, যদি রায়ান সৎ হয় তবে সে বুদ্ধিমান, দৃষ্টান্তে কোন ধরনের যুক্তি পাবো? এই যে যদি হয় বা যদি তবে যদি থাকে তাহলে এটা প্রাকল্পিক। যদি তবে যদি থাকে তাহলে প্রাকল্পিক। আর বৈকল্পিক কি? হয় না হয়, বৈকল্পিক যুক্তিবাক্য। এটা কিন্তু আমি গতকালকের ক্লাসে কিন্তু স্কিপ করেছিলাম, কারণ আসলে সবগুলো আলোচনা করা সম্ভব হয় নাই। আজকে আমি বলছি যে প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তিবাক্য কিন্তু পড়তে হবে। ঠিক আছে, প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তিবাক্য খুব কম বোর্ডে সিকিউ আসছে, তবে একটু দেখবা এমসিকিউ আসবে। ঠিক আছে, একটু দেখবা এমসিকিউ আসবে যে প্রাকল্পিক এবং বৈকল্পিক যুক্তিবাক্য কিভাবে চিনবো। যে যদি হয় থাকে যুক্ত দ্বারা, এই যে মানে উদ্দেশ্যপদ যদি এবং বিধেয়পদ যদি তবে দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে বলতো? সেটা প্রাকল্পিক যুক্তিবাক্য হবে। এবং হয় না হয় যদি দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে বলতো? বৈকল্পিক যুক্তিবাক্য হবে। ওকে, তাহলে এটা প্রাকল্পিক যুক্তিবাক্য। এখন আসো 3 নম্বর, সব স্বপ্ন মধুর নয়, বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর হবে কি? তাহলে এখানে হয় অথবা নয় মাঝখানে আনতে হবে। ঠিক আছে, বাক্যটির যুক্তিবাক্যে রূপান্তর কোনটা হবে বলতো? যে কোনো কোনো স্বপ্ন নয় মধুর, সব স্বপ্ন মধুর নয়। এর কি হবে? কোনো কোনো স্বপ্ন নয় মধুর, মাঝখানে সংযোজক আনতে হবে। আমরা জানি যুক্তিবাক্যের কি থাকে? মাঝখানে সংযোজক হয় অথবা নয় থাকে। বুঝতে পারছো? ওকে, এরপরে আসো যে তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ কোনটি? সংশ্লেষক এবং বিশ্লেষক। এই যে যুক্তিবাক্যকে অনেক ভাগে ভাগ করা যায়, আমি কিন্তু গতকালকে গুণ এবং পরিমাণ অনুসারে যে 2 2 4 এটা কিন্তু পড়িয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ হচ্ছে সংশ্লেষক এবং বিশ্লেষক। এগুলো এমসিকিউ এর জন্য আমি বলছিলাম। ওকে, সংশ্লেষক এবং বিশ্লেষক। ওকে, এরপরে আসো নিচের কোনটি বিরুদ্ধ পদ? ওই যে বলছিলাম বিরুদ্ধ পদ মানে কি বলতো? সাদা অসাদা মানে বিপরীত পদ। ওকে, এরপরে আসো যে সামনের দিকে যাই। দেখো যে জ্ঞাতার্থ হলো পদের কি? আবশ্যিক গুণ। জ্ঞাতার্থ হলো কি বলতো? পদের আবশ্যিক গুণ। এরপরে আসো যে কোন ধরনের যুক্তিবাক্যে নতুন তথ্য বা অভিজ্ঞতা পাওয়া যায়? এটা হচ্ছে সংশ্লেষক যুক্তিবাক্যে। সংশ্লেষক যুক্তিবাক্যে কি থাকে বলতো? নতুন তথ্য বা অভিজ্ঞতা থাকে। ব্যাকরণগত বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? আমি আগে বলছি, বলতো কোনটি গুরুত্বপূর্ণ উপাদান? এটা হচ্ছে বৈকল্পিক। আচ্ছা, ব্যাকরণগত বাক্যকে যে সে কবি গান শুনবে অথবা নাটক দেখবে, এটি কোন ধরনের দৃষ্টান্ত? এটি হচ্ছে এটা সে কবি গান শুনবে অথবা নাটক দেখবে কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত? হচ্ছে বৈকল্পিক যুক্তিবাক্য। দার্শনিক হন বিজ্ঞানী, এটা কোন ধরনের যুক্তিবাক্য? এটা হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ আমি বলছিলাম যে সকল এবং কি বলতো? সকল এবং হয় থাকলে এটা কি হয় বলতো? সার্বিক সদর্থক যুক্তিবাক্য হয়। এরপরে আসো পরে যে উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। কোন প্রতিষ্ঠানের 50 জন ছাত্র পাশ করেছে হচ্ছে 45 জন। 50 জনে 45 জন পাশ করছে। ছাত্র বেড়ে 100 জন হলে পাশ করে 60 জন। উদ্দীপকের ধারণাটি পদের কোন দিকটির সাথে মিল রয়েছে? কি বলতো? যখন সংখ্যার দিকটা থাকে, আমি গতকালকে বলছিলাম যে পদের সংখ্যার বা পরিমাণের দিক যখন থাকবে, তখন সেটা অবশ্যই কি পদ বলতো? সেটা অবশ্যই পদের হচ্ছে ব্যাক্তার্থকে নির্দেশ করবে। আর জ্ঞাতার্থ হচ্ছে কোন পদের হচ্ছে গুণের দিক। জ্ঞাতার্থ কি বলতো? কোন পদের গুণের দিক। আর ব্যাক্তার্থ হচ্ছে সংখ্যার বা পরিমাণের দিক। ওকে, পরিমাণের দিক। তবে এখন দেখো দেখি, আচ্ছা এটা কোনোভাবে মিশতেছে না। ওকে ওকে, একটু খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো যে উদ্দীপকের ধারণাটির কোন পদটির সাথে মিল রয়েছে? এটা হচ্ছে ব্যাক্তার্থ। যে অযথার্থক পদ কি বলতো? যে পদের ব্যাক্তার্থ ও যথার্থ একটি থাকে।
অজাতাত্মক পদ হচ্ছে কি, কালকে আমি বলছিলাম জাতাত্মক এবং অজাতাত্মক পদ কাকে বলে, এটা ক নাম্বার আসবে। দেখো এমসিকিউ কিন্তু চলে আসছে। অজাতাত্মক পদ মানে যে পদের মধ্যে ব্যাক্তার্থ এবং জাতার্থের মধ্যে একটা থাকবে মাত্র, কিন্তু জাতাত্মক পদে কি ব্যাক্তার্থ এবং জাতার্থ দুটোই থাকবে। তাহলে এখন যদি ক নম্বর প্রশ্ন আসে যে জাতাত্মক কাকে বলে বা জাতাত্মক পদ কাকে বলে, তাহলে কি যে পদের ব্যাক্তার্থ ও জাতার্থ উভয়ই থাকে তাহলে তাকে জাতার্থক পদ বলে। আর হচ্ছে অজাতাত্মক পদ কি, যে পদের ব্যাক্তার্থ এবং জাতার্থের মধ্যে যে কোনো একটা থাকবে, হয় জাতার্থ থাকবে না হয় ব্যাক্তার্থ থাকবে, দুইটার একটা থাকবে তাহলে সেটাকে আমরা কি বলবো, অজাতার্থক পদ। বুঝতে পারছো, দুইটার একটা থাকলে সেটা অজাতার্থক পদ আর দুইটাই থাকলে সেটা জাতার্থক পদ। ওকে, এখন আসুন কোন পদটি অজাতার্থক। সততা হচ্ছে অজাতার্থক। কেন ভাইয়া সততা অজাতার্থক কেন? কারণ এখানে শুধু জাতার্থ আছে, এখানে কোনো পরিমাণ নাই, এখানে ব্যাক্তার্থ নাই, এখানে ব্যাক্তার্থ নাই, এখানে শুধু কি আছে বলতো, এখানে শুধু জাতার্থ আছে। এই জন্য এটা কি বলতো, এই জন্য এটা হচ্ছে অজাতার্থক পদ। একটু আগে পড়াইলাম না কেন অজাতার্থক হবে। তারপরে কোনটি সমষ্টিবাচক পদ, এটা কিন্তু আসবে। কোনটি সমষ্টিবাচক পদ, এটা হচ্ছে জুরি। জুরি দ্বারা কিন্তু সমষ্টি বোঝায়, জুরি দ্বারা সমষ্টি বোঝায়। ওকে, এরপরে আসো যে আচ্ছা, যে পদ কোনো বস্তু বা জাতিকে নির্দিষ্টভাবে প্রকাশ করে তাকে কি বলে, তাকে বলে নির্দিষ্ট পদ। এরপর আসো কোনটি অনির্দিষ্ট পদ, এটা হচ্ছে সাদা ফুল, মানুষটি, সব আম, একটি কলম, সাদা ফুল, এখানে হচ্ছে অনির্দিষ্ট পদ। যে পদ দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝানো হয় তাকে কিরূপ পদ বলে, তাকে অনির্দিষ্ট পদ বলে। এগুলো তোমরা পারবা। নিচের কোনটি বিরুদ্ধ পদ, এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ মানে বিপরীত। স্বকীয় নামবাচক পদগুলো যথার্থক কার মতে, মানে পিকে রায় বলছে যে স্বকীয় নামবাচক পদগুলো যথার্থক কার মতে, এটা বলছে পিকে রয়। ঠিক আছে, যুক্তিবিদ পিকে রয় এই কথাটা বলছে। ওকে, এরপরে আসো যে চতুর্থ অধ্যায়ের কিছু এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করি, সবগুলো তোমরা কিন্তু পাবা। আচ্ছা, তোমরা একজন বলছো যে ভাই কলা কাকে বলে। কলা হচ্ছে যে শাস্ত্রের বা যে শাখার কি থাকে বলতো, বাস্তবিক প্রয়োগ ক্ষেত্র থাকে, সেটাই হচ্ছে কলা। যুক্তিবিদ্যার কিন্তু বাস্তবিক প্রয়োগ আছে, বুঝতে পারছো, এই জন্য এটা হচ্ছে কলা। ঠিক আছে, আর বিজ্ঞান হচ্ছে নিয়ম কানুন, নিয়ম কানুন প্রদান করে নির্দিষ্ট। আচ্ছা, ভালো করে বোঝা যাচ্ছে না, একটু কষ্ট করে দেখো ভাইয়া, একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, পিডিএফ আজকে পেয়ে যাবে, একটু কষ্ট করে দেখো, তোমরা কিন্তু হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা, পিডিএফটা পেয়ে যাবা। এইভাবে তো তোমাদের এখানে প্রতিটা অধ্যায়ের প্রায় 50টা করে 40টা করে এমসিকিউ দেওয়া আছে, এর বাইরে তোমাকে কিছুই পড়তে হবে না ভাই। অনেক অনেক পরিশ্রম দিয়ে এগুলো করানো, ঠিক আছে, অনেক পরিশ্রম দিয়ে এগুলো করানো, এগুলো আসলে একদিনের পরিশ্রম না। তো তোমাদের কিন্তু সেই জিনিসগুলো তোমাদের দিয়ে দিব, তো তোমরা কিন্তু পড়তে পারবা, বুঝতে পারছো, তোমরা পড়তে পারবে, এর বাইরে কিছুই আসবে না, জাস্ট পড়ো। এবং আমার কথাগুলো যারা শুনছো, ব্যাখ্যাগুলো শুনছো, তারা কিন্তু আমার কথা থেকেও কমন পাবা। এখান থেকে একটা প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি সেখান থেকে কিন্তু কমন পাবা, বুঝতে পারছো। ওকে, আসো যে আমরা চতুর্থ অধ্যায়ে আসি। সকল মানুষ হয় বিবেকবান, বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে, এটা কি লক্ষণকে নির্দেশ করে। ঠিক আছে, বিবেকবান বাক্যটি কোন বিধেয়ক নির্দেশ করে, সকল মানুষ হয় বিবেকবান হচ্ছে লক্ষণকে নির্দেশ করে। বিবেকবান মানে কি বলতো, মানে বুদ্ধি। ঠিক আছে, বিবেকবান এটা হচ্ছে বুদ্ধি। ওকে, কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ, বিচক্ষণতা। এই যে মানুষ হয় তোমার বিচক্ষণতা পদটা কোথা থেকে আসছে বলো তো, উপলক্ষণ আমরা কাকে বলি, যে গুণ বা গুণাবলী জ্ঞাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। ঠিক আছে, মানে জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থর অংশ না, কিন্তু জ্ঞাতার্থ থেকে নিঃসৃত হয় তাকে আমরা উপলক্ষণ বলে। যে গুণ বা গুণাবলী মানে উপলক্ষণের ইয়া কি, আমরা পড়ছিলাম না যে বিধেয়ক হচ্ছে 5 প্রকার, একটা হচ্ছে জাতি, উপজাতি, একটা হচ্ছে কি লক্ষণ, একটা উপলক্ষণ, আর একটা অবান্তর লক্ষণ। উপলক্ষণ কাকে বলে, যে গুণ বা গুণাবলী জ্ঞাতার্থ নয় কিংবা জ্ঞাতার্থের অংশ নয়, মানে বলছি জ্ঞাতার্থ নয় কিন্তু কি বলতো জ্ঞাতার্থ থেকে নিঃসৃত হয়, সেটাকে আমরা কি বলবো, উপলক্ষণ বলবো। মানে জ্ঞাতার্থ না কিন্তু জ্ঞাতার্থ থেকে আসবে। দেখো, যখন আমি বললাম মানুষ হয় বিচক্ষণ, এই বিচক্ষণতার যে গুণটা, এটা কিন্তু মানুষের বুদ্ধি থেকে আসছে। মানে মানুষের যে জ্ঞাতার্থ আছে, একটা জীব বৃত্তি, একটা বুদ্ধিবৃত্তি, এই যে বুদ্ধিবৃত্তি থেকে কিন্তু মানুষ যে বিচক্ষণ, মানুষের যে বুদ্ধি আছে, এটা কিন্তু ওই বুদ্ধিবৃত্তির গুণ থেকে কিন্তু বিচক্ষণতা আসছে। যেহেতু ওই জ্ঞাতার্থ থেকে আসছে, এই জন্য এটা হচ্ছে উপলক্ষণ। বুঝতে পারছো, যেহেতু জ্ঞাতার্থ থেকে আসছে এই জন্য এটার নাম উপলক্ষণ। তাহলে কি হবে বলতো, কোন গুণটি মানুষ পদের উপলক্ষণ, এখানে হবে বিচক্ষণতা। পরফিরি বিধেয়কের তালিকা থেকে কোনটি বাদ দেন, পরফিরি একটা বাদ দেন, সেটা হচ্ছে বিধেয়কের তালিকা থেকে তিনি আসলে সংজ্ঞাকে বাদ দেন। ওকে, আচ্ছা, সংজ্ঞা হবে না, সংজ্ঞা হবে না। ওকে, ওকে, আসো এরপরে সব কৃষক হয় বাঙালি, এখানে কৃষক পদটি বাঙালি পদের কি বলতো, উপজাতি। এই যে সব কৃষক হয় বাঙালি, এখানে কৃষক পদটি বাঙালি পদের হচ্ছে কৃষক পদটি বাঙালি পদের হচ্ছে উপজাতি। ওকে, মানে একটা প্রকারভেদ, বাঙালির একটা
প্রকারভেদ হচ্ছে কৃষক, সবাই তো কৃষক না, মানে সব কৃষকের বাঙালি। ওকে আচ্ছা, এখানে কৃষক পদটি বাঙালি পদের কি উপজাতি হবে। ওকে আচ্ছা, এরপরে আসো মানে একটা বড় একটা ছোট উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রে প্রদর্শিত গ জাতির দিক থেকে কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে। এই যে গ, এটা হচ্ছে পরমতম জাতি, যে সবার উপরে থাকে সে হচ্ছে পরমতম জাতি। ওকে, চিত্রে প্রদর্শিত গ এবং উময়ের মধ্যকার সম্পর্ক কি বলতো। একটা হচ্ছে গ এবং উম, একটা হচ্ছে বৃহত্তম জাতি বা পরমতম জাতি, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম উপজাতি, মানে একটা বড় আর একটা ছোট, বুঝতে পারছো। ওকে, এরপরে আসো যে উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। এটা ছক দেওয়া আছে, ফুল, গোলাপ, বেলি, রজনীগন্ধা, কলা দেওয়া আছে সাগর, সবরি, চাপা, মানে কলার নাম আর কি। ঠিক আছে, এটা পারবা আশা করি। যে যেগুলো আসলে দেখা যাচ্ছে না ওগুলো স্কিপ করার চেষ্টা করছি, এটা তো তোমরা পিডিএফ পেয়ে যাবা। বিধেয়ককে প্রথমে 4 প্রকার এবং পরবর্তীতে 5 প্রকারে ভাগ করেন কারা। একজন হচ্ছে এরিস্টটল, পরবর্তীতে হচ্ছে পরফিরি। ঠিক আছে, প্রথমে বিধেয়ক 5 প্রকার কথা বলছিল। ঠিক আছে, বিধেয়ককে প্রথমে 4 প্রকার ও পরবর্তীতে 5 প্রকারে ভাগ করেন কারা। একটা হচ্ছে এরিস্টটল আর একটা হচ্ছে পরফিরি। ওকে, বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ কি। ইংরেজি হচ্ছে প্রেডিকেবলস। ওকে, বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ। বিধেয়ক অনুপস্থিত থাকে, বিধেয়কে অনুপস্থিত থাকে কোন ধরনের বিধেয়ক, কোন অনুপস্থিত থাকে কোন ধরনের যুক্তিবাক্যে। কালকে বলছিলাম যে বিধেয়কের সংজ্ঞায় বলছিলাম যে সদর্থক যুক্তিবাক্যের মূলত বিধেয়ক হয়, সদর্থক যুক্তিবাক্যের মূলত বিধেয়ক হয়, নর্থক যুক্তিবাক্যের বিধেয়ক হয় না। তার মানে নর্থক যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত, বুঝতে পারছো। নিচের কোন বাক্যটিতে বিধেয়ক নেই। এটা হচ্ছে মানুষ নয় চতুষ্পদী, যে একটু আগে বললাম চতুষ্পদী। তার মানে কি, যে যেটাতে মূলত নর্থক যুক্তিবাক্য সেটার কখনো বিধেয়ক হয় না। বিধেয়কের সংজ্ঞায় আমি বলছিলাম যে কি বলতো, সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদের সাথে বিধেয়পদের যে সম্পর্ক তাকে আসলে বিধেয়ক বলে। তার মানে কি, অবশ্যই সদর্থক যুক্তিবাক্য হতে হবে। যে যুক্তিবাক্যের বিধেয়পদ কিরূপ হলে বিধেয়ক অনুপস্থিত থাকে, এটা হচ্ছে বিশিষ্ট পদ হলে বিধেয়ক অনুপস্থিত থাকে। ওকে, এরপরে আসো, কয়টি সম্বন্ধের আওতায় বিধেয়ক হবে। 2টি সম্বন্ধের আওতায়। জীবকে মানুষ পদের আসনতম জাতি বলে যথার্থতা কি, সবচেয়ে বড় বলে। যথার্থতা কি বলতো, সবচেয়ে বড়, এই জন্য আসলে জীবকে মানুষ পদের আসনতম জাতি বলে। বিধেয়ক কিসের নাম, বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম, গতকালকে ক্লাসে বলছি। কোনটি এরিস্টটলের বিধেয়কের প্রকারভেদের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে উপজাতি নয়, উপজাতি নয়। এই যে একটু আগে বলছিলাম না যে ওটা সংজ্ঞা হবে না, এটা হচ্ছে উপজাতি নয়, তিনি উপজাতিকে বাদ দিয়েছেন। ঠিক আছে, কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়কের উল্লেখ আছে, এটা হচ্ছে সদর্থক যুক্তিবাক্যে এবং কি বলতো সার্বিক যুক্তিবাক্যে। ঠিক আছে, সদর্থক এবং সার্বিক। ওকে, এরপরে আসো যে কি হবে, বিধেয়ক অনুপস্থিত থাকে নর্থক যুক্তিবাক্যে আর বিধেয় পদ বিশিষ্ট হলে। এটা হচ্ছে 1 এবং 3। সদর্থক যুক্তিবাক্যে তো অবশ্যই বিধেয়ক থাকবে, এটা তো বলেই দিলাম। ঠিক আছে, ওকে, এরপরে আমরা একটু সামনের দিকে যাই। পঞ্চম অধ্যায় হচ্ছে অনুমান। তোমরা ইজিলি পারবা যে অনুমান প্রধানত কত প্রকার। অনুমান প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অবরোহ অনুমান, একটা আরোহ অনুমান। যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কি, যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি হচ্ছে অনুমান, মানে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয়ই হচ্ছে অনুমান। জ্ঞান লাভের পরোক্ষ প্রক্রিয়াকে কি বলে, অনুমান বলে। জ্ঞান লাভের জন্য তোমাকে অনুমানই করতে হবে। ওকে, তোমরা আসলে আচ্ছা আচ্ছা, আসলে সবগুলো করানো পসিবল না। 7 নম্বর অধ্যায়ের এখানে এমসিকিউ আছে, আমি তো সিকিউ হচ্ছে দিয়েই দিছি, সিকিউ এর সাজেশনটা দিয়েই দিছি। অলরেডি 9টা বাজে, আর একটা ক্লাস হবে পেজে ফিজিক্স। তো এই পর্যন্ত আসলে তোমাদের ক্লাস আমি আসলে আর বাড়াতে চাচ্ছি না, তোমাদের আসলে ওই যে আবর্তনটা করাতে আসলে অনেকটা সময় নিয়ে ফেলছি। ঠিক আছে, এখানে 6ষ্ঠ অধ্যায়ের এমসিকিউ গুলো আছে, যে এটা হচ্ছে অযুক্তি বাক্য না, এটা একটু লিখে নিবা, এটা হচ্ছে এ যুক্তিবাক্য প্রথমটা। মানে এ যুক্তিবাক্যকে পরিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়। এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কোনটি, মানে কয়টি, এটা হচ্ছে 2টা। সহানুমান সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন হচ্ছে এরিস্টটল। হেতুপদকে কোনটি দ্বারা প্রতিকায়িত করা যায়, এটা হচ্ছে হেতুপদ মানে মধ্যপদ এম দ্বারা। ঠিক আছে, এম দ্বারা করা যায়। তো এখানে হচ্ছে একটু দেওয়া আছে, 1টা 2টা হচ্ছে অভ্রতে ছিল, তো মানে এটা বিজয়ে ছিল, তো এখানে অভ্রতে দেওয়া আছে, এই জন্য এদিক সেদিক হয়তো একটু টাইপিং থাকতে পারে। আমি তোমাদের বলছি যে কোনো কনফিউশনের জন্য তোমরা হচ্ছে এডুকেটমি স্কুলের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দিব। আজকে এই পিডিএফটা তোমরা পাবা, মানে এমসিকিউ এর পিডিএফটা পাবা, একই সাথে তোমরা কি পাবা বলো তো, সিকিউ এর পিডিএফটাও কিন্তু পেয়ে যাবা। তো তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আমি এই 2 দিনে তোমাদের যে ক্লাসটুকু নিয়েছি, আশা করি তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, তোমরা ক্লাসটা বুঝেছো, এবং তোমাদের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি আসলে ঔষধের মতো কাজ করবে এবং অনেক বেশি ইফেক্টফুল হবে, হেল্পফুল হবে, এটা আশা করছি আমি। যারা মনোযোগ দিয়ে করছো, ক্লাসের নোট নিয়েছো, আর যারা শুধু ফোনটা দেখে শুধু দেখছো, মানে ক্লাসটা দেখেছো, তারা কতটুকু উপকৃত হবে আমি জানি না, তবে মনোযোগটা ধরে রাখতে পারলে ভালো। তো তোমরা এই আমি যে সাজেশন দিলাম এর বাইরে কোনো কিছু আসবে না, এগুলো প্র্যাকটিস করবে। এমসিকিউ এখানে এই পিডিএফে যা আছে সেই এমসিকিউগুলো দেখবা, প্রতিটা অধ্যায়েরই এমসিকিউগুলো দেওয়া আছে, এগুলো আমি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি। যেগুলো পারি নাই, কনফিউশন হোক কিছু হোক, তোমরা হচ্ছে
ফেসবুক গ্রুপে পোস্ট দিলে আমি তোমাদের পোস্টে কি করবো বলো তো, কমেন্ট করে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা সবার অনেক ভালো হবে। যুক্তিবিদ্যা প্রথম পত্র তো দেখা হলো, সেকেন্ড পেপারে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবার সিকিউ এবং এমসিকিউ দুইটা ক্লাসে। ঠিক আছে, তো তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকে, এবং সেকেন্ড পেপার আমি ক্লাস নিব যদি তোমরা আরও বন্ধু বান্ধব বেশি নিয়ে আসতে পারো, কারণ স্টুডেন্ট সংখ্যা খুবই কম, খুবই কম। আসলে আশা করছিলাম যে অনেক বেশি স্টুডেন্ট তোমাদের হবে। ঠিক আছে, তো এমনিতেই স্টুডেন্ট কম, তোমরা যদি তোমাদের সবার বন্ধু বান্ধবদের নিয়ে আসো তাহলে কিন্তু অনেক স্টুডেন্ট হতো। তো তোমরা সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার পরীক্ষা ভালো হবে, পিডিএফ গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবা না। তো সবাইকে আসসালামু আলাইকুম।